সকাল থেকে একটা বাসা খুঁজতেছি, কিন্তু দুপুর হতে চলল, একটা বাসাও খুঁজে পেলাম না। ঘেমে নিয়ে একেবারে গোসল করে ফেলেছি। যেখানেই যাই কোনো বাসাই খালি নাই। এদিকে পেটের মধ্যেও ক্ষুধা এসে নাড়া দিচ্ছে, শরীরটা আর চলছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে ঢুকে আমাদের রুমে চলে আসলাম। তারপর ফ্যানের নিচে বসে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। এখন গোসল করতে যাব। তখনই রুমে হাসান ভাই আসলো, আমার 1 ইয়ার সিনিয়র, তবে আচরণটা বন্ধুর মতো। কি মাহফুজ, বাসা খুঁজে পেলে? না ভাই, এখনো পাই নাই। এই গোসল করে খেয়ে দে, আবার খুঁজতে বের হব। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার জানা মতো কোনো বাসা থাকলে সেটা খোঁজ আমাকে দিয়েন তো। আর একটা বাসা খুবই প্রয়োজন, কারণ হোস্টেলে থাকার অভ্যাস আমার নাই। ওকে, ঠিক আছে, তুমি বাসা খুঁজতে বের হও, আমিও খোঁজ নিয়ে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না। হাসান ভাইয়ের সাথে কথাবার্তা বলে গোসল করতে চলে আসলাম। অনেক সময় ধরে গায়ে পানি ঢাললাম। গোসল সেরে বাইরে চলে আসলাম। পেটের মধ্যে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে খাবার রুমের দিকে যেতে লাগলাম। ওহো, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মাহফুজ, এবার অনার্স 2nd ইয়ারে পড়ছি। অন্য কলেজ থেকে ট্রান্সমিশন নিয়ে এখানে এসে অ্যাডমিশন নিয়েছি। কালকে প্রথম কলেজ। হোস্টেলে 3 থেকে 4 দিন হলো উঠেছি। বাকিটা গল্পের মধ্যেই হয়তো জানতে পারবেন। আপনাদেরকে পরিচয় দিতে দিতে খাবার রুমে চলে আসছি। নিজের প্লেটে খাবার নিজেই পটাপট খেয়ে নিলাম। পেটটা এতক্ষণে শান্ত হলো। খাওয়ার পর্ব শেষ করে আবার বাসা খুঁজতে নেমে গেলাম। 2-3টা বাসা দেখলাম, কিন্তু আমাকে ভাড়া দিল না। মনটা অনেক খারাপ হয়ে গেল। ঘুরতে ঘুরতে পার্কে এসে একটা বেঞ্চে বসলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি হাসান ভাই ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ হাসান ভাই, বলেন। মাহফুজ, আমি একটা বাসার খোঁজ পেয়েছি। বাসার মালিক 2 জন, খুবই ভালো মনের মানুষ। আমি তোমার কথা বলেছি, তারা তোমাকে দেখা করতে বলেছে। ধন্যবাদ ভাই, আপনার উপকার আমার সারা জীবন মনে রাখবো। পাগল নাকি? এইটুকু কাজ তো বড় ভাই হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা শুনো, আমি তোমাকে বাড়িটার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। ওকে ভাই, ঠিক আছে। ভাইয়ের সাথে কথা বলার পর মনের মধ্যে অনেক ভালো লাগছে। শেষ পর্যন্ত বাসাটা পেয়ে গেলে একটু শান্তিতে থাকতে পারবো। হোস্টেলে থাকতে ভীষণ কষ্ট হয়। এসব ভাবছি, এমন সময় ফোনে মেসেজ আসলো। হাসান ভাই যেই বাসার ঠিকানা দিয়েছে, আমি আর দেরি না করে ঠিকানা অনুযায়ী চলে গেলাম। 10 মিনিটের মতো হাঁটার পর বাড়িটার সামনে চলে আসলাম। বাইরে থেকে বাড়িটা দেখতে অনেক ভালো লাগছে, একদম আমার মনের মতো। বাড়িটার দরজায় গিয়ে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ। আসলে এক বড় ভাই এই বাড়িটার খোঁজ দিল, আপনারা হয়তো বা ভাড়া দিবেন, তাই দেখতে চলে এসেছি। ও, তুমি তাহলে সেই ছেলে? হাসান নামে একটা ছেলে ফোন করে তোমার কথাই বলছিল। আসো বাবা, ভিতরে আসো। তারপর মহিলাটির সাথে ভিতরে চলে গেলাম। ভেতরের সবকিছু খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে ভেতরটা। মহিলাটি আমাকে ভিতরে নিয়ে সোফায় বসতে বললেন। সোফায় একটা লোক বসে আছে, নিশ্চয়ই মহিলাটির স্বামী। তারপর আমি সোফায় বসলাম। তখন লোকটা বলল, শোনো বাবা, আমাদের উপরতলার 2টা রুম খালি আছে, এমনি ফেলে রাখছিলাম। আজ একটা ছেলে ফোন করে বলল যে কি তুমি নাকি বাসা খুঁজতেছ, তাই আমিও ভাড়া দিতে রাজি হলাম। আসলে আঙ্কেল, আমি হোস্টেলে থাকতে পারি না, তাই ভালো একটা বাসা খুঁজছিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে বাসাটা ভাড়া দিচ্ছেন। এতে আবার ধন্যবাদের কি হলো? তুমি তো আমার ছেলের মতো। নিজের ছেলেকে কেউ ভাড়া দিবে, এটাতে আবার ধন্যবাদের কিছু আছে নাকি? আর শোনো, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার একটা মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নেই। তুমি আমার বাসায় থাকলে একদম আমার ছেলের মতো হয়ে থাকতে পারবে। তোমার কাছ থেকে ভাড়ার একটা টাকাও নেব না। আর হ্যাঁ, তুমি কালকে বিকালেই চলে আসো। এবার ওনাদের কথা শুনে আমি কেঁদেই দিলাম। এই বোকা ছেলে, কাঁদছো কেন? চোখের পানিটা মুছে নাও। আর কালকে সমস্ত কিছু নিয়ে বাসায় চলে আসো। আর এখন চলো, তোমাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে আন্টি আমাকে উপরের রুমে নিয়ে গেলেন। রুম দুটো ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখা, যেন এখানে কেউ থাকে। রুমগুলো দেখিয়ে তো আমার মনে ধরে গেল। আমিও এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপর লক্ষ্য করলাম যে বাসায় ছাদ আছে, এতে আমার জন্য ভালোই হবে।
রাতের বেলা ছাদে গিয়ে তারপর রাতের আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। আঙ্কেল আন্টির সাথে আরও কিছু সময় কথা বলে হোস্টেলে চলে আসলাম। আসার সময় আন্টি আমার ফোন নাম্বার চাইলে আমিও দিয়ে আসলাম। হোস্টেলে এসে হাসান ভাইকে ধন্যবাদ দিলাম বাসাটা খুঁজে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিলাম। বিকাল হয়ে যাওয়ায় বাইরে থেকে একটু ঘুরে আসলাম। হোস্টেলে এসে একটানা বসে কলেজের পড়াগুলো শেষ করলাম। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর আমার সব কিছু প্যাকিং করলাম, কারণ আজকে বিকালেই ওই বাসায় চলে যাব। অনেকটা সময় লাগলো প্যাকিং করতে। তারপর সকালের নাস্তাটা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে ঢোকার কিছু সময় আগে ফোনটা বেজে উঠল। আন্টি ফোন দিয়েছে। জি আন্টি বলুন। মাহফুজ, তুমি কি আজ বিকালে আসতেছো? জি জি আন্টি, আজ বিকালেই আসবো। আন্টি কোনো প্রবলেম হয়েছে? না বাবা, আমি নিশ্চিত হয়ে নিলাম আর কি। আচ্ছা তুমি আসো, আমি সব কিছু ঠিকঠাক করে রাখতেছি। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টির সাথে কথা বলা শেষ করে কলেজ গেট দিয়ে ঢুকলাম। কিন্তু কি সবাই আমার দিকে এমনভাবে কেন তাকিয়ে আছে? বিষয়টা প্রথমে বুঝতেই পারলাম না। তারপর নিজের দিকে তাকলাম। আমাকে তো একদম খ্যাত দেখা যাচ্ছে, আর দেখা যাবেই না বা কেন? আমার পোশাক আশাক তো খ্যাতদের মতোই নোংরা হয়ে আছে। তবে সমস্যা নেই, নিজেকে মানুষের মতো মানুষ হতে হলে আমাকে এভাবেই চলতে হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকেই আমাকে নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দিল। কিন্তু এটা তো কমন ব্যাপার, এগুলোর মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম সারির বেঞ্চে কেউ বসতে দিল না, তাই সব থেকে শেষের বেঞ্চে বসতে হলো। আমার সাথে কেউ কথাও বললো না, এমনকি তাকালো পর্যন্ত না। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস নিতে থাকলেন। আমি পরিপূর্ণ মনোযোগ দিলাম স্যারের দিকে, কারণ আমার জীবনটাকে বদলাতে হবে। ক্লাস শেষ হয়ে গেলে ক্যাম্পাসে এসে বসলাম। চারদিকে তাকিয়ে দেখলাম সবারই বন্ধু আছে, শুধু আমি একা বসে আছি। কিন্তু কিছুদিন আগে আমার কোনো বন্ধুর অভাব ছিল না। এসব ভাবতে লাগলাম বসে বসে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখলো। পেছনে তাকাতে একটা ছেলে আমার কাছে এসে বসলো, তারপর হাত বাড়িয়ে দিল। হাই, আমি তাহসিন। না, আমিও হাত বাড়িয়ে দিলাম। হাই, আমি মাহফুজ। তো এখানে একা একা বসে কি করতেছো? আমি তো অ্যাকচুয়ালি খ্যাত, তাই কেউ বন্ধুত্ব করেনি। আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে কি তোমার বন্ধু করবে? তাহসিনের কথা শুনে অবাক না হয়ে পারলাম না। যেখানে কেউ আমার সাথে কথা বলছে না, সেখানে ও নিজে এসে বন্ধুত্ব করতে আসছে। তারপর বললাম, তাহসিন তুমি আমার মতো একটা খ্যাত ছেলেকে বন্ধু বানাবে? তোর মান সম্মান কমে যাবে না? এরকম আর একটা কথা বললে কানের নিচে দিব একটা। আমি কারোর পোশাক দেখে বন্ধুত্ব করি না, তার মন দেখে বন্ধুত্ব করি। আর আমার কোনো মান সম্মান কমে যাবে না। এখন বলো, বন্ধু বানাবে কিনা? তাহসিনের কথাটা আমি আর ফেলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু। কিন্তু বন্ধুত্বের ভিতরে কোনো আপনি তুমি চলে না, তাই আজ থেকে তুই বলেই ডাকবো। ওকে ঠিক আছে। মাহফুজ, ক্লাসে চল, কয়টা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সেগুলো করে বাড়ি ফিরবো। ওকে চলো। তারপর তাহসিনের সাথে ক্লাস করতে চলে গেলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে ওকে বিদায় দিয়ে হোস্টেলে চলে আসলাম। তারপর বিকালের সব কিছু নিয়ে সেই ভাড়া বাসায় চলে গেলাম। আমাকে দেখে আন্টি আর আঙ্কেল অনেক খুশি হলেন। তারা আমাকে রুম গোছাতে সাহায্য করলেন। সব কিছু ঠিকঠাক করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রুমের জানালা দিয়ে বাড়ির পেছনে চোখ পড়তে খুব সুন্দর একটা ফুলের বাগান দেখতে পেলাম। বাগানটা অনেক দেখতে ইচ্ছে করলো, তাই বাগানে চলে গেলাম। সেখানে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, সেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই ফুলটা ছিঁড়ে নিলাম। ফুলটা ছিঁড়তেই পেছন থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো। এই তুই কে রে? তোর সাহস কেমনে হলো এই গাছ থেকে ফুল ছেঁড়ার? হঠাৎ করে মেয়েটার কথায় চমকে উঠলাম আমি। তারপর পেছনে তাকিয়ে তো জ্ঞান হারানোর মতো অবস্থা। এত সুন্দর মেয়ে আমি সত্যিই কখনো দেখিনি। এক দৃষ্টিতে ওর দিকে আমি তাকিয়ে থাকলাম। এই বান্দর পোলা, তোর সাহস কেমনে হইলো এই গাছ থেকে ফুল ছেঁড়ার? আর তুই কে? এইখানে এবার কি করতেছিস? মেয়েটার কথা শুনে ভয় পেয়ে গেলাম। তারপর বললাম, আপনি কে, আর আপনি বা এখানে কি করছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে বলতেছিস যে আমি কে? চাপার দাঁত সবগুলাই ফেলে দিব। মনে মনে বললাম, ইস খাইছে রে, মেয়েটাকে চিনতে পারি নাই, কত কিছু বলে ফেললাম। এখন যদি মেয়েটা আন্টিকে বলে দেয় তাহলে তো আমাকে আর এই বাড়িতে রাখবে না। আম সরি ম্যাডাম, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আসলে আমি আপনাদের বাসার ভাড়াটিয়া, আপনাকে না চিনি অনেক বেশি কথা বলে ফেলেছি। মেয়েটি কিছু বলতে যাবে তখনই আন্টি চলে আসলো। কি হয়েছে রে তানহা? বাড়িতে এসে এত চিল্লাচ্ছিস কেন? দেখো না আম্মু, আমি কত কষ্ট করে গোলাপ গাছটাকে বড় করেছি,
তার সেটাতে একটাই ফুল ধরেছিল, সেটাই ছেলেটা ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এই ছেলেটাই বা কে, আর এখানেই বা কি করতেছে? রাগ করিস না মা, মাহফুজ বুঝতে পারে নাই, ও আজকেই নতুন আসছে তো, তাই না বুঝে ফুলটা ছিঁড়ে ফেলছে। আজকেই আসছে মানে? তারপর আন্টি আমার বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলে। সব শুনে মেয়েটা শান্ত হয়। তবে হ্যাঁ, মেয়েটার নাম জানতে পারলাম। সত্যি চেহারাটাও যেমন হুরপরির মতো সুন্দর, নামটাও ভীষণ সুন্দর। মাহফুজ, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা তৈরি করে তোমাকে ডেকে দিব। ওকে আন্টি বলে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসলাম, কিন্তু তানহার কথা মাথা থেকে একদমই যাচ্ছে না। এই কী সব ভাবছি আমি, যার বাসায় এসে আশ্রয় পেয়েছি তাকে নিয়েই এরকম ভাবছি। না, মনকে শক্ত করতে হবে। এখন কোনো মেয়ের মায়া জালে নিজেকে জড়ালে প্রতিষ্ঠিত হতে পারবো না। এসব ভাবতে ভাবতেই আন্টির ডাক কানে আসলো। রাতের খাবারের জন্য ডাকছে। তারপর আমিও নিচ তলায় গেলাম খাবার জন্য। দেখি টেবিলে সবাই খাবার নিয়ে বসে আছে। আমি যেতেই আঙ্কেল বলল, বসো বাবা, তোমাদের জন্যই ওয়েট করতেছিলাম। তারপর আমিও খেতে বসে গেলাম। রান্নাটা দারুণ হয়েছে, তাই মজা করে খেতে লাগলাম। সবাই মিলে খাবার খাচ্ছি, তখনই তানহা বলে উঠল, সরি মাহফুজ, তখন কিছু না জেনেই তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আসলে গাছটা আমি খুব শখ করে লাগিয়েছিলাম তো, তাই। না না ম্যাম, সরি বলার কি আছে, আসলে আমি না জেনে অনেক কিছু বলে ফেলছি। মাহফুজ, ম্যাম বলছো কাকে? আমাকে ম্যাম ডাকার কোনো প্রয়োজন নাই, ওসব আমার একদম ভালো লাগে না। আর শোনো, যেহেতু আমার সাথেই তুমি একই ক্লাসে পড়ো, সেহেতু আমাকে তুই করেই ডাকবে, আর তোমাকেও তুই করে ডাকতে হবে। ওকে ঠিক আছে, তুই করেই ডাকবো। তারপর আমরা সবাই খাওয়া শেষ করলাম। আমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। তারপর কলেজের পড়াটা পড়তে লাগলাম। সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে থাকলাম, কারণ আমাকে কলেজের টপার হতে হবে। পড়াশোনা প্রায় শেষ। ঠিক সেই সময় দরজায় কে যেন টোকা দিল। দরজা খোলা আছে, আসতে পারেন। তারপর রুমে তানহা আসলো। হঠাৎ তানহাকে দেখে একটু অবাক হলাম। তানহা এসে আমার বিছানায় বসলো। মাহফুজ, কি করিস তুই? দেখতেই তো পাচ্ছ, পড়াশোনা করছি। ওই, তুই কি বললি? আমি কি তোর বউ লাগি যে আমাকে তুমি করে বলতেছিস? আসলে সেটা নয়, একেবারেই আমি কাউকে তুই করে বলতে পারি না, তুমি করেই বলি। কিন্তু আমাকে তুই করে বলতেই হবে, কারণ আমার সাথে একই ক্লাসে পড়িস। আর যদি আবারও তুমি করে বলতে শুনেছি, তাহলে তোর খবর আছে। ওকে ওকে ঠিক আছে, তুই করেই বলবো। তো আমার ঘরে হঠাৎ আসলি, ব্যাপারটা কি? এমনিতেই দেখতে আসলাম যে তুই কি করতেছিস। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, একটা কথা বলতে আসছিলাম, সেটা হলো কালকে তুই আমার সাথে কলেজে যাবি। এতদিন ধরে একা একা কলেজে যাচ্ছি, এখন একটা সাথী তো পাওয়া গেল। ওকে ঠিক আছে, যাব, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। তুই তো রুমে চলে যা, কাল সকালে দেখা হবে। ওকে ঠিক আছে। এই বলে তানহার রুম থেকে চলে যায়। তারপর আমি রুমের দরজা আটকে দিয়ে আরও কিছুক্ষণ পড়াশোনা করে দিন ঘুমিয়ে গেলাম। রাতে খুব ভালো ঘুম হলো। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে আবার বই নিয়ে বসলাম। পরে আন্টি খাবার খাওয়ার জন্য ডাক দিল। সবাই মিলে একসাথে খাবার শেষ করলাম। খাবার শেষ করে তানহা বলল, মাহফুজ, তুই রুমে গিয়ে রেডি হয়ে নে, দুইজন একসাথে কলেজে যাব। ওকে যাচ্ছি বলে রুমে চলে আসলাম। কিন্তু আমার মাথায় অন্য একটা চিন্তা কাজ করতে লাগলো। আমি যদি এইরকম খ্যাত হয়ে তানহার সাথে কলেজে যাই, তাহলে তো সবাই তানহাকে নিয়ে হাসাহাসি করবে। তাছাড়া আমার জন্য তানহার অপমান হবে, সেটা আমি একদমই চাই না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ আমি তানহার চেহারা আর পোশাকের সাথে আমার কোনোটাই মিলে না। কিন্তু আমি যে ওকে না নিয়ে চলে আসছি, এটার জন্য তো তানহা আমাকে শাস্তি দিবেই। এইসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। তারপর গেট দিয়ে ঢুকতেই সবার আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কিন্তু এটা তো নিত্যদিনের ব্যাপার, তাই কিছু মনে করি না। আবার আমার ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। ঠিক সেই সময় কে যেন খ্যাত বলে পেছন থেকে ডাক দিল। তারপর আমিও পেছনে ঘুরে তাকালাম। দেখি কয়টা ছেলে বসে আছে, আর সেখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে। তারপর আমি তাদের কাছে গেলাম। যে ছেলেটা আমাকে খ্যাত বলে ডাকছিল সেই বলতে লাগলো, ওই খ্যাত গায়া, এই চিঠিটা নিয়ে গিয়ে ওই বাইকে গিয়ে দিয়ে আয়। ছেলেটা অন্য একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলল, ডানে বামে না তাকিয়ে সোজা গিয়ে চিঠিটা দিয়ে আসবি, নয়তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে বলে চিঠিটা হাতে নিয়ে সেই ছেলেটার কাছে গেলাম। তারপর সামনে গিয়ে চিঠিটা দিলাম। ছেলেটা চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ পড়লো। তারপর চিঠিটা ভাঁজ করে ঠাস করে একটা চর মেরে দিল।
জ্বরের তাল সামলাতে না পেরে মাটিতে বসে গেলাম। মাথার মধ্যে ভন ভন করে ঘুরতে লাগলো। পুরো কলেজের ছেলে পেলে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবার বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার কাছে এসেছিস সিগারেট চাইতে? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। এই তোরা এই কেতটাকে আচ্ছা মতো দুলাই কর, যাতে জীবনে পা তুলে দাঁড়াতে না পারে। এইটা বলার সাথে সাথে সেই 10 থেকে 12টা ছেলে এসে আমাকে মারতে থাকলো। কিছুক্ষণ মারার পর মনে হচ্ছে এখনই শরীর থেকে রুহটা বেরিয়ে যাবে। অনেক সময় মারার পরে সবাই থামতে বলল। তারপর ছেলেটা আমার কাছে এসে কানে কানে বলল, এটা ছিল তোর এই কলেজে আসার প্রথম ডোজ, যাতে করে আমার নাম নিতেও তোর 10 বার ভাবতে হয়। এই বলে সবাই চলে গেল। সারা শরীর ব্যথায় টন টন করতে লাগলো। অনেক কষ্ট করে উঠে মাঠের একটা কোনায় বসলাম। ঠিক সেই সময় তাহসিন কাছে এসে জড়িয়ে ধরল। দোস্ত, তোর কিছু হয় নাই তো? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। আসলে ওর নাম জনি, ওর বাবা এই এলাকার এমপি, তাই যা ইচ্ছা তাই করে। ওর সাথে কেউ চোখ তুলে কথা বলারও সাহস পায় না। আমার সাথেও এমন করেছে। ওকে, সমস্যা নেই, আমার কিছু হয় নাই রে। তারপর তাহসিনের সাথে গল্প করতে লাগলাম। ঠিক সেই সময় তানহা কলেজে চলে আসলো। এসে আমাকে একটা চর মেরে দিল। রাগে তানহার মুখ লাল হয়ে আছে। আমি ভয়ে চুপ করে বসে থাকলাম। ওই কুত্তা, তুই আমাকে রেখে চলে আসলি কেন? জানিস তোকে হঠাৎ করে না দেখতে পেয়ে কত চিন্তায় ছিলাম। আমি কথা বলার আগেই তাহসিন বলে উঠল, ওই তানহা, তুই একে মারলি কেন? বেচারা এমনিতেই একটু আগে মার খেয়েছে, তারপর তুই আবার মারলি? একটু আগে মার খেয়েছে মানে? তখনই আমি হাত দিয়ে তাহসিনের মুখ চেপে ধর। তাহসিন ওকে ছাড়িয়ে নিয়ে সবটা বলে দিল। সবকিছু শুনে তো তানহার চোখ উপরে উঠে গেছে। তানহা হঠাৎ করে দেখে যে মাহফুজের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তখনই তানহা ব্যাগ থেকে পানির বোতলটা বের করে মাহফুজের ঠোঁট ধুয়ে দেয়। তারপর তানহা আবার বলতে শুরু করে, মাহফুজ, কাল থেকে তুই আমার সাথেই কলেজে আসবি। তানহার কথা শুনে মাথা নিচু করে থাকলাম। তারপর বললাম, তানহা দেখো, আমি একজন খ্যাত ছেলে, আমার পোশাকগুলো ভালো না। অপরদিকে তুই কত স্মার্ট একটা মেয়ে, আর তোর পোশাকগুলো দামি দামি। তোর সাথে আমি চললে লোকজন তোকে অনেক কথা শোনাবে। এই কথা বলার সাথে সাথে তানহা ঠাস করে আরেকটা চর বসিয়ে দিল। ওই কুত্তা, আমি তোর পোশাক দেখে কি করব? আর লোকজনকে কি বলবো সেটা দেখে আমি কি করব? আর লোকজন কি বললো সেটা দেখে আমি কি করব? তুই জাস্ট আমার সাথে থাকবি। এই তাহসিন, চল ক্লাসে যাই। ওকে চল। তারপর মাহফুজ, তাহসিন আর তানহা ক্লাসে চলে যায়। ভাগ্যক্রমে ওরা সবাই একই ডিপার্টমেন্টে পড়ে। ওরা কয়েকটা ক্লাস করে বাইরে চলে আসে। তারপর তিনজনে ক্যান্টিন থেকে কিছু খেয়ে কলেজ গেটে এসে দাঁড়ায়। তারপর তানহা বলে, এই তাহসিন, তুই বাসায় চলে যা, আমার মাহফুজের সাথে একটু কাজ আছে, আবার কলেজে দেখা হবে। ওকে ঠিক আছে বলে চলে যাই। তানহা একটা রিক্সা ডাক দেয়। তারপর ডেটাতে উঠে বসে। মাহফুজকে উঠতে বলে। মাহফুজও কোনো কথা না বলে ভালো ছেলের মতো রিক্সায় উঠে বসে। রিক্সা তার আপন মনে চলতে শুরু করে, কিন্তু মাহফুজ বুঝছে না যে সে কোথায় যাচ্ছে। তাই তানহাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সেটা তোর না জানলেও চলবে, চুপচাপ করে বসে থাক, আর একটা কথাও বলবি না। ওকে ঠিক আছে। মনে মনে বলি, কি গুন্ডি মেরে বাবা, এত রেগে যাওয়ার কি আছে? শুধু জানতেই চাইলাম যে কোথায় যাচ্ছি। মাহফুজ আর তানহা রিক্সায় বসে আছে। কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনেই রিক্সা থেকে নেমে যায়। তানহা মাহফুজের হাত ধরে নিয়ে শপিং মলের ভিতরে চলে যায়। তারপর একটা কাপড়ের দোকানে যায়। তারপর মাহফুজকে দেখিয়ে বলে, মামা, এই ছেলেটার জন্য প্যান্ট আর শার্ট দেখান তো। মাহফুজ তো অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে থাকে। এই তানহা, আমার এসব কিচ্ছু লাগবে না, আমার তো শার্ট প্যান্ট আছে। আমি তোকে বলছি না যে চুপ করে থাকবি, আর একটা কথা বললি মুখ কেটে ফেলবো। মাহফুজ ভয়তে চুপ করে থাকে, একটা কথাও আর বলে না। তানহা 2টা প্যান্ট আর 2টা শার্ট কিনে নেয়। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে বাসায় চলে আসে। বাসায় এসে মাহফুজ নিজের রুমে চলে যায়। গোসলটা সেরে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। তারপর রুমে এসে দেখে তানহা বিছানায় বসে আছে। মাহফুজ খালি গায়ে লজ্জা পেয়ে যায়, হাত দিয়ে বুক ঢেকে ফেলে। মাহফুজের লজ্জা দেখে তানহাও হেসে দেয়। ওরে আমার লজ্জাবতী রে। আচ্ছা, এই শার্ট আর প্যান্ট পরে নিচে চলে আয়, আম্মু খাওয়ার জন্য ডাকতেছে। এই বলে তানহা নিচে চলে যায়। তারপর মাহফুজ ড্রেস চেঞ্জ করে নিচে চলে যায়। মাহফুজকে দেখে তো সবাই হা করে তাকিয়ে আছে। মাহফুজ মনে মনে ভাবে, কি ব্যাপার,
হঠাৎ করে সবার কি হয়ে গেল? ওই তোমরা এভাবে কি তাকিয়ে দেখো? হ্যাঁ সরি, তুমি করে বলে ফেললাম। মাহফুজের কথাতে সবার ঘোর কাটে। তারপর তানহার আম্মু বলে ওঠে, বাহ মাহফুজ, তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। আর তুমি তো আমার ছেলের মতো, তুমি করে বললে সমস্যা নেই। তারপর মাহফুজ তানহার দিকে তাকায়। তানহাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আই তানহা, তোর আবার কি হলো? তুই এভাবে তাকিয়ে কি দেখিস? তোকে তো একবারে রাজপুত্র লাগছে রে। আমি তো একেবারেই ক্রাশ খেয়ে গেলাম রে। তানহার কথা শুনে সবাই হেসে দেয়। তারপর মাহফুজ খেতে বসে। সবাই একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে যায়। বিকালে মাহফুজ বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসে। সন্ধ্যায় হালকা নাস্তা করে তানহার সাথে পড়তে বসে। তারপর রাতের খাবার খেয়ে মাহফুজ রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় হেলান দিয়ে বসে। তখনই ফোনটা বেজে ওঠে। মাহফুজ পকেট থেকে ফোনটা বের করে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? তারপর ফোনের অপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আছে। কণ্ঠটা শুনেই মাহফুজের চোখ ভিজে যায়, কারণ ফোনের ওপাশে মাহফুজের আম্মু কথা বলছে। আজ প্রায় 1 বছর পর মাহফুজ এই কণ্ঠটা শুনতে পেয়েছে। মাহফুজের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মাহফুজের আম্মু সমানে কেঁদে চলেছে। কেউ কথা বলতে পারছে না। তারপর মাহফুজের আম্মুই কথা বলে, বাবা তুই কোথায় আছিস? আজ 1 বছর তোর চাঁদ মুখখানা দেখতে পারি না। তোর কি আমার কথা একটুও মনে পড়ে না? মাহফুজ নিজেকে শান্ত করে বলে, আম্মু, তোমার কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো? নিজেকে মানুষের মতো মানুষ করতে হলে আমাকে এভাবেই থাকতে হবে। আর তাছাড়া বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। যতদিন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না, ততদিন পর্যন্ত ওই ঘরে আর আমি ফিরে যাব না। বাবা এভাবে বলিস না। তোর আব্বু সেদিন রাগের মাথায় কি না কি বলে ফেলেছিল, তাই বলে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলি। এখন তোর বাবা সব সময় তোর জন্য কাঁদে। আমিও তো চোখের পানি কম ফেলি না। তুই চলে আয় বাবা। না আম্মু, তুমি এভাবে বলো। আমি এখন বাইরের পরিবেশে মানিয়ে নিয়েছি। মানুষ তার নিজের পায়ে না দাঁড়ালে কেউ তাকে মূল্য দেয় না। আর এখন আমি নিজের জীবন প্রতিষ্ঠা করব, তারপর ঘরে ফিরব। এই বলেই ফোনটা কেটে দিলাম, কারণ বেশি কথা বলে নিজেকে সামলে রাখতে পারবো না। ফোনটা কেটে নিয়ে বালিশে মুখ গুজে অনেক সময় কাঁদলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি জানি না। সকালবেলায় কোনো কিছুর আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তানহা দরজায় দাঁড়িয়ে ডাকছে। তারপর দরজা খুলে দিলাম। তানহা ভেতরে এসেই, কিরে তোর দরজা খুলতে এত সময় লাগে? কতবার করে ডাকতেছি। সরি রে, ঘুমিয়েছিলাম, একদম টের পাইনি। ওকে, সমস্যা নাই। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে আয়, খেয়ে কলেজে যাব। ওকে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর তানহা নিচে চলে যায়। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে নিচে চলে গেলাম। সবাই মিলে খাওয়া শেষ করে কলেজের দিকে পা বাড়ালাম। কিছুক্ষণ পর কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ আজকে আর ময়লা কাপড় পরে আসিনি। তানহার কথা মতে আমাকে নাকি রাজপুত্রের মতো লাগে। যাই হোক, তারপর দুজনে মিলে মাঠের একটা কোনায় বসে গল্প করতে থাকলাম। একটু পরেই তাহসিন চলে আসলো। ক্লাসের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, তাই 3 জন মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসের বাকি সবাইও আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার মতো খ্যাত আজকে এত ভালো পোশাক পরে কলেজে এসেছে, সেটা কেউ বিশ্বাস করতে পারছে না। তারপর 3 জন মিলে সামনের বেঞ্চে বসলাম। একটু পর ক্লাসের স্যার আসলো। পড়ানো শুরু করার আগে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিল, যার জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে। ক্লাস শেষ করে 3 জন মিলে বাইরে চলে আসলাম। তারপর তানহাকে বললাম, আচ্ছা তানহা, তাহসিন আর তোর বন্ধুত্ব ঠিক কতদিনের? এই তো অনার্স ফার্স্ট ইয়ার থেকে। তো আমি আসার পর তো তোদেরকে একসাথে দেখলাম না। আই পাগলা ছেলে, কয়দিন হলো আমি মামার বাসায় গিয়েছিলাম, তাই দেখতে পাসনি। হ্যাঁ সেটাই তো। আচ্ছা চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নি, অনেক খিদা লেগেছে। তারপর মাহফুজ, তাহসিন আর তানহা 3 জনে ক্যান্টিনে খেতে চলে গেল। খাওয়া দাওয়ার পর সবাই মাঠ পর এক কোণে বসে আড্ডা দিল কিছুক্ষণ। তারপর তাহসিনকে বিদায় দিয়ে মাহফুজ ও তানহা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছে মাহফুজ নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলো। মাহফুজের মনে এখন একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে কলেজে টপার হতে হবে। সে আর বাবার নাম দিয়ে নয়, নিজের নাম দিয়েই সমাজে পরিচিত হবে। কিছুক্ষণ পড়ার পর তানহা মাহফুজের রুমে আসলো। আয় মাহফুজ, খেতে আয়, আম্মু টেবিলে খাবার দিয়েছে। ওকে তুই যা, আমি একটু পর আসছি। একটু পরে মানে? আম্মু তোকে নিয়ে যেতে বলেছে, আর যদি না যাস তাহলে কান ধরে নিয়ে যাব। এত জ্বালাতন করিস কেন বলতো? তুই কি আমার বউ নাকি? আচ্ছা চল যাচ্ছি।
মনে মনে তোর বউ হইলেও নিজেকে ধন্য মনে করতাম। তারপর দুজনেই নিচে খেতে চলে যায়। খেয়ে এসে মাহফুজ আবারও পড়তে বসে। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহফুজ ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি। কে বলছি তুই চিনতে পারতেছিস না? কণ্ঠটা শুনে মাহফুজের ঘুম উধাও হয়ে যায়। তাহসিন ফোন করেছে। হ্যাঁ বল, কি অবস্থা? কি আর অবস্থা হবে, তুই কই আছিস এখন? এই বাসাতেই আছি, একটু চোখটা লেগে গিয়েছিল আর কি। ওকে, সমস্যা নাই। কলেজ মাঠে আসতে পারবি? একটু ঘোরাঘুরি করতাম তাহলে। ওকে, তুই থাক, আমি চলে আসছি। বলে ফোনটা কেটে দেয়। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা রিক্সা নিয়ে নেয়, কারণ কলেজ বেশ খানিকটা দূরে। কিছুক্ষণ পর কলেজ গেটের সামনে এসে রিক্সা ভাড়ায়। মাহফুজ রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কলেজের ভিতরে চলেছে। গিয়ে দেখে তাহসিন শহীদ মিনারের উপর বসে আছে। আয় তাহসিন, এদিকে আয়। তাহসিন মাহফুজের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি চলে আসে। দোস্ত, চলে আসছিস? আজকে অনেক সময় ধরে ঘোরাঘুরি করব। ওকে চল, শিশু পার্ক থেকে ঘুরে আসি। ওকে চল। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে শিশু পার্কে যায়। শিশু পার্কটা অনেক সুন্দর। পার্কের মাঝখানে একটা পানির ফোয়ারা করে রাখা, আর তার পাশে একটা বসার জায়গা। সেখানে বসলে সবারই মনটা ফুরফুরা হয়ে যায়। মাহফুজা তাহসিন গিয়ে সেইখানে বসে। তারা কিছুক্ষণ প্রকৃতিটাকে উপভোগ করে পার্ক থেকে বেরিয়ে যায়। তারপর দুজন মিলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের সামনে চলে আসে। মাহফুজ আয়, আমরা কিছু খেয়ে নেই এখান থেকে। হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগিয়ে আছে। ওকে চল। তারপর দুজন মিলে রেস্টুরেন্টের ভিতরে যায়। সবগুলো টেবিলেই মানুষ বসে আছে, কিন্তু কোনো একটা টেবিল ফাঁকা পড়ে আছে। মাহফুজা তাহসিন গিয়ে সেখানে বসে পড়ে। ঠিক তখনই একজন ওয়েটার আসে। এমপি সাহেবের কাজ হলো তার এলাকার মানুষের সাহায্য করা। সেখানে তার ছেলের জন্য পাবলিক রেস্টুরেন্ট বুক করা থাকবে, এইটা হতে পারে না। আমরা এখান থেকে ঘুরছি না, এটাই ফাইনাল। আপনি গিয়ে এই খাবারগুলো নিয়ে আসেন। খাবার মেনুটা ওয়েটারের হাতে দিয়ে তারপর ওয়েটার খাবার মেনু নিয়ে চলে যায়। আর মাহফুজা তাহসিন খাবার জন্য বসে থাকে। তাহসিন মাহফুজের হাত ধরে ফেলে। মাহফুজ রে, কি দরকার বলতো শুধু শুধু ঝামেলা বাড়ানোর? সেদিন তো এমপির ছেলেই তোকে কত মারলো, সেই মারের কথা কি তুই ভুলে গেছিস? না, আমি কিছুই ভুলে যাই নাই। সাধারণ মানুষের অধিকারের কথা এদেরকে বুঝিয়ে দিতেই হবে। তুই এখন চুপ করে বসে থাক। তাহসিনও আর কোনো কথা বাড়ায় না, চুপ করে মাথা নিচু করে বসে থাকে। তবে মনে একটাই ভয় হতে থাকে, এমপির ছেলে যদি এখন এখানে চলে আসে তবে মাহফুজকে তো মারবেই, সাথে তাকেও ধোলাই করবে। দুজনে খাবার জন্য বসে আছে। একটু পর রেস্টুরেন্টের ম্যানেজার আসে। তারপর মাহফুজকে উঠে যেতে বলে, কিন্তু মাহফুজও নাছোড় বান্দা, সে কোনো মতেই উঠবে না। ম্যানেজার বোঝানোর জন্য অনেক চেষ্টা করে, পারল না। তারপর নিজের জায়গায় চলে গেল। ঠিক সেই সময় জনি তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো, আর টেবিলে এসে দেখে অন্য কেউ বসে আছে। জনির মাথায় তো আগ্রহী ম্যানেজারকে ডাক দেয়। এই ম্যানেজারের বাচ্চা, এদিকে আয়। ম্যানেজার জনির ডাক শুনে তাড়াতাড়ি ভিতরে চলে আসে। তার কলিজার পানি যেন শুকিয়ে গেছে। জনির সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই ম্যানেজার, আমার টেবিলে এরা বসে আছে কেন? তুই আমার কথা বলিস নাই? বলছি তো, কিন্তু ওনারা তো শুনছে না আমার কথা। তখনই পেছন থেকে মাহফুজের কলার ধরে দাঁড় করায়। তারপর মাহফুজকে দেখেই তো রাগ আরো বেড়ে যায়। এই কেত ফকিন্নির বাচ্চা, তাহলে তুই এই আমার টেবিলে বসেছিস? সেই দিনকার মারের কথা বুঝে মনে নাই? আজকে মেরে তোর বাপের নাম শুদ্ধ ভুলিয়ে দেব। বাবাই নিয়ে কথা বলায় মাহফুজের তো প্রচুর পরিমাণে রাগ উঠে যায়। সাথে সাথে জনির গালে একটা চড় বসায় দেয় মাহফুজ। পুরো রেস্টুরেন্টের লোকেরা তো অবাক হয়ে মাহফুজের দিকে তাকিয়ে আছে, যে জনির বাবা এমপি, যার বাবার ভয়ে এলাকা কাঁপে, তার ছেলেকে কিনা মাহফুজ চড় মেরে দিল। চড় খেয়ে জনির মুখ রেগে লাল হয়ে গেছে। রাগের কারণে সাপের মতো ফুঁসতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই জানিস কার গায়ে হাত দিছিস? তুই এমপির ছেলের গায়ে হাত দিয়েছিস। তোকে তো আজকে এখানে খবর দিয়ে দেব। এই রাজভাইকে ফোন কর এখনই। আজকে ওকে কেটে টুকরো টুকরো করে এলাকার কুত্তা দিয়ে খাওয়াবো। রাজ হলো এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, যেখানে সেখানে মানুষ খুন করতে একটুও চিন্তা করে না। কিন্তু মাহফুজ মনে মনে হাসতেছে, কারণ জনি জানে না যে এখানে রাজের বাপেরও বাপ আছে। এদিকে তাহসিনের হাত পা কাঁপা শুরু করে দিয়েছে।
কারণ রাজকে চিনে না এমন কোনো মানুষ নাই। এখন কি হবে কে জানে। মাহফুজ রে, আজকে নিশ্চিত তুই গেছিস। আমার নামটা প্লিজ বলিস না। কোনো চিন্তা করিস না, চুপ করে বসে থেকে শুধু দেখ কি হয়। একটু পর রেস্টুরেন্টের সামনে 10 থেকে 12টা গাড়ি এসে দাঁড়ায়। রেস্টুরেন্টের ভিতরে সবাই ভয়ে চুপসে আছে। গাড়ি থেকে রাজ নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। রাজের পিছনে ওর ছেলেগুলো আছে। রাজ ভিতরে গিয়েই হুঙ্কার দেয়, এই কার এত বুকের পাটা যে এমপির ছেলের গায়ে হাত দেয়? জনি মাহফুজদেরকে দেখিয়ে দেয়, ভাই এই যে নীল শার্ট গায়ে দেওয়া ছেলেটা আমাকে মেরেছে। মাহফুজ টেবিলে উল্টো দিকে মুখ করে বসে আছে। রাজ মাহফুজদের কাছে চলে যায়। এই তোর এত বড় সাহস কেমনে হয় যে এমপি ছেলের গায়ে হাত দিস? আজ তো তোকে কেটে টুকরো টুকরো করব। তুই কে? হ্যাঁ? রাজের কথা শেষ হতেই মাহফুজ পিছন ঘুরে রাজের দিকে তাকায়। রাজ সাথে সাথে মাহফুজ ভাই বলে চিৎকার দিয়ে পায়ে পড়ে যায়। রাজের কথা শেষ হতেই মাহফুজ পিছন ঘুরে রাজের দিকে তাকায়। রাজ সাথে সাথে মাহফুজ ভাই বলে চিৎকার দিয়ে পায়ে পড়ে যায়। মাহফুজ ভাই, এটা যে আপনি, আমি সেটা জানতাম না। প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। ভয়তে রাজের পুরো শরীর কাঁপতেছে। রাজ, আগে আমার পা ছাড়। না ভাই, আগে বলেন যে মাফ করে দিয়েছেন, তারপর পা ছাড়বো। না হলে ভাই এখানে আমার লাশ পড়ে থাকবে। ওকে যা, মাফ করে দিলাম। তোর ভাগ্য ভালো যে আমি সব ছেড়ে দিয়েছি। আর এইসব এমপির দালালি করে কোনো লাভ নাই, যার জন্য সাধারণ মানুষ কষ্ট পাবে। ভবিষ্যতে এরকম দেখলে তোদের একটাকেও খুঁজে পাবি না। আমি বাছার, আমাকে যেতে হবে। তারপর মাহফুজের পা ছেড়ে দেই। তাহসিন চল, আমরা যাই এখন। এই বলে মাহফুজ আর তাহসিন চলে যায়। এদিকে রাজ মাটি থেকে উঠেই জনির 2 গালে ঠাস করে চড় মেরে দেয়। জনি তো অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। যেই রাজকে আনলো মাহফুজকে মারার জন্য, সেই রাজ মাহফুজকে না মেরে উল্টো তাকেই চড় মেরে দিল। এই জনি, কাকে মারার জন্য আমাকে আনছিস জানিস তুই? আর একটুর জন্য আমার প্রাণটা চলে যায়নি। ভবিষ্যতে কাউকে মারতে হলে তার সম্পর্কে পুরো জেনে নিবি। কিন্তু রাজ ভাই, তুমি ওই কেতটাকে এত ভয় পাচ্ছ কেন? আর ওর জন্য আমাকে মারলে আমি আজকেই বাবার কাছে বলে দেব। তুই কাকে খ্যাত বলছিস? তোর বাবার মতো 10টি এমপি সারাক্ষণ মাহফুজের পা ধরে থাকে, আর আমি কেন ভয় পাচ্ছি? আরে আমি তো মাহফুজ ভাইয়ের পোষা কুত্তা, আর তোর মতো জনিকে তো খুঁজে পাওয়া যাবে না। এই তোরা সব গাড়িতে ওঠ। বলে রাজ চলে যায়। জনির এদিকে রাজের কথাগুলো শুনে চোখ কপালে উঠে গেছে। যেই রাজের কথাতে পুরো এলাকা কাঁপে, সেই কিনা ওই খ্যাতটার পোষা কুত্তা। জনি মনে মনে প্রতিজ্ঞা করে যে ওই খ্যাতটাকে আমি শেষ করে তারপর শান্ত হব। এদিকে মাহফুজ আর তাহসিন রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে থাকে। দুজনের মুখে কোনো কথা নাই, কিন্তু তাহসিন মনে মনে ভাবতেছে যে কে মাহফুজ, যাকে রাজ পর্যন্ত ভয় পায়? তাহলে নিশ্চয়ই মাহফুজ অনেক বড় মাপের একজন মানুষ, নয়তো অন্য কিছু। না, আমাকে জানতেই হবে। তাহসিন তখন বলে উঠে, আচ্ছা মাহফুজ, তুই কে বলতো? রাজের মতো বড় মাপের সন্ত্রাসী তোর পায়ে ধরে ক্ষমা চাই? তুই সাধারণ কেউ হতেই পারিস না। তুই কে? তোকে বলতেই হবে। আমি আবার কে? একজন সাধারণ মানুষ, তোদের বন্ধু। তুই আমাদের বন্ধু ঠিক আছে, কিন্তু তোর পরিচয় অন্য কিছু। আর তুই তোর বাড়ির ঠিকানা, এমনকি তোর বাসায় কে কে আছে, তোর পরিবার সম্পর্কে আমাদের কিছুই বলিস নাই। তোকে বলতেই হবে যে তুই কে। আচ্ছা, আস্তে আস্তে সবকিছু জানতে পারবি, কিন্তু এখন জোরাজোরি করলে কিছুই বলবো না। তাই এখন চুপচাপ বাসার দিকে চল, সন্ধ্যা হয়ে গেছে। তখন আর কিছুই বলে না, কারণ এখন জানতে চাইলে যদি আর না বলে। তাই মাহফুজের সাথে হাঁটতে থাকে। মাহফুজ একটা রিক্সা ডাক দেয়। তারপর দুজনে রিক্সায় উঠে বসে। মাহফুজ বাসার ঠিকানা বলে যেখানে যেতে হবে। রিক্সা তার আপন গতিতে চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক তখনই মাহফুজের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখে তানহা ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে। হ্যাঁ তানহা বল। তুই কই আছিস এখন? এই তো বাসার কাছে পৌঁছে গেছি, আর মাত্র 5 মিনিটের মতো লাগবে। ওকে, তাড়াতাড়ি চলে আয়, বলি ফোনটা কেটে দেই। তারপর রিক্সা গিয়ে তানহাদের বাসার সামনে দাঁড়ায়। মাহফুজ রিক্সা থেকে নেমে দুজনের ভাড়া মিটিয়ে দেয়। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতেই তানহা এসে দরজা খুলে দেয়। মাহফুজ নিজের রুমে চলে যায়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। হালকা কিছু খেয়ে দিয়ে পড়তে বসে যায়। পড়াশোনায় আরো বেশি মনোযোগ দেয়,
কারণ কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষায় কলেজের সবার চেয়ে ভালো রেজাল্ট করতে হবে, না হলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। পড়তে পড়তে রাত 8টা বেজে যায়। ঠিক তখনই রুমে তানহা আসে। আয় মাহফুজ, খেতে আয়, রাত হয়ে গেছে তো। হ্যাঁ তুই যা, আমি একটু পর আসছি। না, তোকে এখনই আসতে হবে না, না হলে আমিও খাবো না। তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা চল যাচ্ছি, এই বলে তানহার সাথে চলে যায়। ইদানিং তানহার প্রতি মাহফুজ কেমন যেন দুর্বল হয়ে পড়তেছে। তানহা সবসময় মাহফুজের কেয়ার নেয়, সারাক্ষণ কেমন একটা শাসনের উপর রাখে। মাহফুজ রাতের খাবার শেষ করে রুমে এসে আবার পড়তে বসে, তারপর পড়া শেষ করে ঘুমিয়ে যায়। সকালবেলা তানহার ডাকে ঘুম ভাঙে, কিন্তু তানহা ঘরে ঢুকলো কিভাবে? তখনই মনে পড়ে যে গতকাল রাতে রুমের দরজা আটকাতে মনে নেই। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে চলে যায়। টেবিলে আন্টি আর আঙ্কেল বসা, কিন্তু তানহাকে দেখা যাচ্ছে না। তাই আন্টিকে জিজ্ঞাসা করে, আন্টি তানহা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তানহা একটু ওয়াশরুমে গেছে, এখনই চলে আসবে, তুমি খেতে বসো। ওকে আন্টি। তারপর মাহফুজ খেতে বসে। একটু পর তানহা চলে আসে। মাহফুজ তানহাকে দেখে তো মাহফুজ হা করে তাকিয়ে থাকে, কারণ তানহা আজ এত সুন্দর করে সেজেছে যে পরীকেও হার মানাবে। মাহফুজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে তানহা লজ্জা পেয়ে যায়। ওই তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা করে না বুঝি? মাহফুজ তানহার কথা শুনে লজ্জা পেয়ে যায়, তারপর বলে, আচ্ছা তোকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আজকে কিন্তু কোনো দুর্ঘটনায় পড়লে তোর দোষ, আমি কিছু জানি না। ওকে ঠিক আছে। তারপর দুজনেই খেয়ে দিয়ে কলেজে চলে যায়। ক্লাস শুরু হতে একটু দেরি আছে, তাই দুজনে বসেই আড্ডা দেয়। একটু পর তাসিনও এসে আড্ডার সাথে সামিল হয়। তারপর ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে যায়। দুইটা ক্লাস করার পর সবাই মাঠে চলে যায়। সবাই মিলে আবার আড্ডা দিয়ে বাসায় চলে যায়। মাহফুজ ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে বিকালে ঘুরতে বের হয়। বাইক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়ের দিকে মাহফুজের চোখ আটকে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, একটা জায়গায় বসে আছে। মাহফুজ একটু ভালো করে দেখতে যাবে, তখনই মেয়েটি উঠে হাঁটা শুরু করে। মাহফুজও মেয়েটা পিছু করতে থাকে। হঠাৎ করে মেয়েটা একটা গাড়িতে উঠে চলে যায়। মাহফুজের মনটা খারাপ হয়ে যায়। এই প্রথম একটা মেয়েকে ভালো লাগলো, তাও আবার চোখের সামনে থেকে চলে গেল, এর কথাও বলতে পারলাম না। মাহফুজ মন খারাপ করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই তানহা এসে দরজা খুলে দেয়। তারপর মাহফুজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। বারবার শুধু সেই মেয়েটার কথা মনে পড়তেছে। মাহফুজ খুব কষ্ট করে মেয়েটার কথা ভুলে পড়াগুলো শেষ করে নেয়। একটু পর তানহা রুমে আসে। তানহাকে দেখেই মাহফুজ বলে ওঠে, কিরে তানহা, কিছু বলবি? হ্যাঁ বলার জন্যই তো আসলাম, খাবার তৈরি হয়ে গেছে, নিচে খেতে চল। হ্যাঁ চল। এই বলে মাহফুজ তানহার সাথে নিচে চলে যায়। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। বারবার ওই মেয়েটার চেহারা চোখের সামনে ভেসে উঠছে। মাহফুজ মনে মনে বলতে থাকে, আচ্ছা এত সুন্দর একটা মেয়ের কি কোনো বয়ফ্রেন্ড নাই? আর মেয়েরা কি আমাকে ভালোবাসবে নাকি নাকি আমাকে ফিরিয়ে দিবে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মাহফুজ দেখতে পায় সে একটা বাগানে দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে কে যেন ডাকতেছে। ডাক শুনে পেছন দিকে তাকাতেই দেখে গতকালের মেয়েটা। মাহফুজ মেয়েটাকে দেখে প্রচন্ড খুশি হয়। তারপর সেই মেয়েটা মাহফুজের কাছে এসে ফুল দিয়ে প্রপোজ করে। তখন খুশিতে তো মাহফুজের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মাহফুজ মেয়েটার হাত থেকে ফুলটা নিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তখন কি যে একটা ফিলিংস হচ্ছে মাহফুজের, কিন্তু হঠাৎ করে মাহফুজের কানে ব্যথা লাগতেছে। কি ব্যাপার? মেয়েটাকে জড়িয়ে ধরেছে কিন্তু কানে ব্যথা লাগতেছে কেন? তখন মাহফুজের ঘুমটা ভেঙে যায়। ভালো করে তাকে দেখে তানহা কান ধরে টানতেছে। মাহফুজের তো রাগ উঠে যায়। তারপর মাহফুজ উঠে গিয়ে তানহার কান টেনে ধরে। তানহা ব্যথা পেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, ওই কুত্তা, আমার কান ছেড়ে দে, অনেক ব্যথা লাগছে। কিন্তু কেন, আমার কান টানার সময় কথাটা মনে ছিল না? আমার বুঝি ব্যথা লাগে নাই? তো আমি কি করব? তোর রুমে এসে দেখলাম তুই কোলবালিশ জড়িয়ে ধরে চা করতেছিলি। তানহার কথা শুনে মাহফুজ লজ্জা পেয়ে যায়। এই ঘুমের ভিতর মেয়েটাকে জড়িয়ে ধরেছিলাম, আর এখানে কোলবালিশ নিয়ে কি না কি করেছি। তারপর মাহফুজ বলে, আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর মেয়েটা আমাকে প্রপোজ করে জড়িয়ে ধরেছিল, আর তুই সবকিছু ভেস্তে দিলি। সব তোর জন্য। সব আমার জন্য? ছেলের কত শখ দেখো না। অনেক হয়েছে স্বপ্ন দেখা, এখন ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। বলেই তানহা চলে যায়।
মাহফুজ ওয়াশরুম গিয়ে শাওয়ার নিয়ে বের হয়, তারপর ড্রেস চেঞ্জ করে নিচে খেতে চলে যায়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে তারপর মাহফুজ আর তানহা বাসা থেকে বের হয়। একটা রিক্সা নিয়ে কলেজে চলে যায়। কলেজ গেটে দেখা হয় তাসিনের সাথে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। 2টা ক্লাস করে সবাই মাঠে এসে বসে। হঠাৎ করে মাহফুজের চোখটা একটা মেয়ের দিকে আটকে যায়। ভালো করে চোখ করে দেখে যে এটা সেই গতকালের মেয়েটাই। মাহফুজ মনে মনে ভাবে, তাহলে মেয়েটা এই কলেজে আমাদের সাথে পড়ে। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। বিষয়টা তানহার চোখ এড়ায় না। তানহা তখন বলে ওঠে, কি রে মাহফুজ, এত মনোযোগ দিয়ে কি দেখিস? তানহা, আমার না একটা মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। ওই দেখ মেয়েটা, আমাকে একটু লাইন করে দে না। দেখ মাহফুজ, তুই এসব মেয়ের কাছে যাস না। ওরা হলো বড় লোক ঘরের ছেলে মেয়ে। ওরা শুধু টাকা পয়সাওয়ালাকেই ভালোবাসে, আমাদের মতো গরিবকে কোনো পাত্তা দেয় না। আমি গিয়ে একবার চেষ্টা করবো, দেখি মেয়েটা আমাকে ভালোবাসে কিনা। আজকে ওকে ফলো করে ওর বাসা চিনে আসবো। এখন ক্লাসে চল সবাই। বলে মাহফুজ হাঁটা শুরু করে। তাসিনা তানহা যেন বিশ্বাসই করতে পারছে না যে মাহফুজ এই কথাগুলো বলতেছে। কি আর করার, তারপর ওরা মাহফুজের সাথে ক্লাসের দিকে যেতে শুরু করে। মাহফুজ ক্লাস শেষ করে দ্রুত বাইরে চলে আসে আর মেয়েটাকে দেখার জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ চোখে পড়ে যে মেয়েটা কলেজ গেট দিয়ে বের হচ্ছে। তখন মাহফুজও মেয়েটির পিছু নেয়। অনেক সময় হাঁটার পর মেয়েটা একটা নির্জন রাস্তায় চলে যায়। মাহফুজ তখনও মেয়েটার পিছু করতে থাকে, কিন্তু হঠাৎ করে মাহফুজের পকেটে ফোন বাজতে শুরু করে। তারপর পকেট থেকে ফোন বের করে দেখে তানহা ফোন করেছে। ফোনটা রিসিভ করে মাহফুজ কানে নেয়। হ্যাঁ তানহা বল, কি হয়েছে? ওই হারামি, কই তুই? সে কখন কলেজ থেকে বের হয়েছিস, এখনো আসার কোনো নাম নেই। আরে তুই ফোন রাখ, আমি একটা কাজে ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দেয়, কিন্তু সামনে তাকিয়ে দেখে সেই মেয়েটা নাই। মাহফুজ রাগে তানহাকে গালি দিতে লাগলো যে তানহা ফোন না করলে ঠিকই মেয়েটার বাসা থেকে ছিঁড়ে ফেলতাম, কিন্তু কি আর করার, সেটা হলো না। তাই মাহফুজ বাসায় চলে গেল। দরজার কলিং বেল দিতেই তানহা এসে দরজা খুললো। মাহফুজ ভিতরে ঢুকতেই তানহা বলল, এই যে নবাব সাহেব, খাবার রেডি করা আছে, ফ্রেশ হয়ে খেতে আসেন। যথা আজ্ঞা ম্যাডাম, এক্ষুনি আসছি। তারপর মাহফুজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ক্ষুধাটাও বেশ ভালো মতো লেগেছে, তাই তাড়াতাড়ি নিচে খেতে চলে গেল। নিচে গিয়ে দেখে টেবিলে তানহা একাই বসে আছে। কি রে তানহা, আন্টি আর আঙ্কেল কই? সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু তুই আর আমি বাকি আছি। তোর জন্যই এতক্ষণ না খেয়ে বসেছিলাম, এবার খেয়ে আমাকে উদ্ধার করেন। মাহফুজ আর দেরি করলো না, কারণ তানহাও তার জন্য না খেয়ে বসে আছে। ক্ষুধা কারোরই কম লাগে নাই। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে নিল। মাহফুজ রুমে গিয়ে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল, আর সাথে সাথেই রাজ্যের ঘুম চোখের উপর এসে হানা দিল। সকাল থেকে বেশ ধকল গেছে শরীরের উপর। এক ঘুম দিয়ে বিকালবেলা উঠলাম, শরীরটা এখন অনেক ভালো লাগছে। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, দেখি সবাই মিলে গল্প করছে। আমাকে দেখে আন্টি বসতে বলল, তখন আমি বললাম, না আন্টি এখন বসবো না, তোমরা গল্প করো, আমি একটু বাইরে ঘুরতে যাব। তাই তানহাকে ডাকতে আসলাম। আই তানহা চল, জাস্ট একটু ঘুরে আসি। আসছে এখন আমাকে ডাকতে, এমনিতে তো আমার পাত্তা নাই, এখন নিজের প্রয়োজন হয়েছে আর আমাকে ডাকতে চলে আসছে। সরি, ভুল হয়েছে, আর এমন হবে না, এবার তো যাওয়া যায়। তানহা এবার মুচকে হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চল এবার। তারপর দুজন মিলে ঘুরতে বের হলো। দুজন পাশাপাশি হাঁটছে, আর তানহা বকবক করেই যাচ্ছে, আর মাহফুজ সেগুলো শুনেই যাচ্ছে। কিছুক্ষণ পর তানহা বলে উঠে, মাহফুজ জানিস এখানে খুব সুন্দর একটা শাপলা লেক আছে, চল আমরা সেখানে যাই। শাপলা লেক মানে? আরে ওই লেকে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফোটে, তাই ওটাকে শাপলা লেক বলে। ও আচ্ছা তাই বল। আচ্ছা চল গিয়ে ঘুরে আসি। তারপর তানহা একটা রিক্সা ডাক দেয়। ওই মামা, শাপলা লেকে যাব। হ্যাঁ যাব আপা, উঠে বসুন, নিয়ে যাচ্ছি। তারপর মাহফুজ আর তানহা রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে থাকে শাপলা লেকের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর রিক্সা শাপলা লেকের সামনে গিয়ে থামে। দুজন রিক্সা থেকে নেমে ভাড়া পেটিয়ে দেয়। তারপর লেকের সামনে গিয়ে বসে। সেখানে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে। দুজনে মিলে সেগুলো সৌন্দর্য দেখতে থাকে। এভাবে সন্ধ্যা হয়ে আসে। তখন তানহা বলে ওঠে, আই মাহফুজ, এবার চল বাসায় যাই। ও হ্যাঁ চল, সন্ধ্যা লেগে যাচ্ছে। এই বলে দুজনে লেকের পাড় থেকে উঠে যায়।
তারপর দুজন মিলে হাঁটা শুরু করে। ঠিক তখনই একটা ছেলে এসে মাহফুজের দুইটা পা জড়িয়ে ধরে। ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। আপনি আবার আগের রূপে ফিরে আসেন ভাই, না হলে আমরা কেউ টিকতে পারবো না। আমি আর আগের রূপে ফিরে আসতে পারবো না রে, তোদের সে আগের ভাই মারা গেছে। এই তানহা, চল বাসায় যাই। বলে আবার হাঁটতে শুরু করে, কিন্তু তানহা অবাক হয়ে মাহফুজের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথাগুলো সব তানহার মাথার উপর দিয়ে গেল। মাহফুজের আগের রূপ মানে কি বলো ছেলেটা? তানহা মাহফুজের সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। এই মাহফুজ, ওই ছেলেটা কি বলে গেল? তোর আগের রূপ মানে? তুই আসলে কে, আর তোর পরিচয় কি? তানহা, ওর মতো কি তোর মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? আমি আবার কে হব? আমি সাধারণ একটা মানুষ আর তোদের ফ্রেন্ড। না, এটা কখনোই আমি বিশ্বাস করি না, কারণ ওই ছেলেটার কথা মতো তুই নিশ্চয়ই অনেক বড় কেউ। তোকে বলতেই হবে তুই কে। মাহফুজ কিছু বলতে যাবে, ঠিক তখনই বিশ্বের সব থেকে দামি দামি ব্র্যান্ডের 10টা গাড়ি এসে তাদের সামনে এসে দাঁড়ায়। এই যেমন ল্যাম্বরগিনি, ভ্যানেনো, মার্সিডিজ বেঞ্জ, মেবাক, ফেরারি, পনিনফেরিনা, সেচিও, মেবাক, এক্সেলেরো ইত্যাদি। এই টাইপের গাড়ি সবকটা দরজা অটোমেটিক খুলে যায়। তারপর গাড়ি থেকে সেই ছেলেটা নেমে আসে, মাহফুজের 2 হাত ধরে ফেলে, তারপর বলে, ভাই, আপনি না ফিরে গেলেন, কিন্তু এখন এই গাড়িতে উঠে বসেন, আপনাকে বাসায় পৌঁছে দেই। প্লিজ ভাই, এতটুকুতে আর না করেন না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, চল। বলে তানহার হাত ধরে গাড়িতে উঠে বসে। এদিকে তানহার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে যাচ্ছে এসব কাণ্ড দেখে। তানহার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে এই দামি গাড়িতে বসে আছে। ছোটবেলা থেকে শুধু নামই শুনেছে এগুলোর। গাড়িতে চড়ে বসা তো দূরের কথা, চোখের সামনেও দেখেনি কোনোদিন। তবে তানহার খুব ভালো লাগছে। কিছুক্ষণ পর তার বাসায় পৌঁছে যায়। দুজন গাড়ি থেকে নেমে যায়। তারপর ছেলেটা বিদায় নিয়ে গাড়িগুলো নিয়ে চলে যায়। তারপর কলিং বেল বাজালে আন্টি সে দরজা খুলে দেয়। তারপর পড়তে বসে। একটু পর তানহা রুমে এসে নিচে যেতে বলে। মাহফুজও নিচে চলে যায় খেতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। তারপর বিছানায় গিয়ে শরীরটাকে এলিয়ে দেয়। আর ঠিক তখনই ফোনটা বাজতে শুরু করে। মাহফুজ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আসিফ ফোন করছে। তারপর মাহফুজ ফোনটা রিসিভ করে, হ্যাঁ আসিফ, তুই আবার ফোন করেছিস কেন? আমি তো বললাম তোদের আগের ভাই মারা গেছে, আর আমি ওসব দিকে ফিরে যাব না। না ভাই, আপনাকে ফিরে আসতে বলছি না। আপনি যেখানে থাকবেন শুধু ভালো থাকবেন। আর আপনার আম্মু সারাক্ষণ আপনার খোঁজ করে। আমি কি আপনার ঠিকানা বলে দিব? না আসিফ, তুই কাউকে কিচ্ছু বলবি না। আমি আগে নিজেকে ঠিকভাবে তৈরি করব, তারপর সবার সামনে গিয়ে হাজির হব। এখন ফোন রাখ, আমি ঘুমাবো। ওকে ভাই, ঠিক আছে। আর কোনো দরকার হলে অবশ্যই বলবেন আমাকে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর মাহফুজ ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। তারপর খেয়ে দিয়ে তানহার সাথে কলেজে চলে যায়। কিন্তু আজকে তাসিন কলেজে আসে নাই, তাই আড্ডাটাও দেওয়া হলো না। দুজন সোজা ক্লাসে ঢুকে যায়। দুটো ক্লাস হওয়ার পর কোনো কারণে কলেজ ছুটি হয়ে যায়। তারপর দুজন ক্যাম্পাসে এসে বসে। তখনই মাহফুজের চোখ পড়ে সেই মেয়েটির দিকে। মাহফুজ তানহাকে বলে উঠে, তানহা, তুই আজ বাসায় চলে যা। আমিও মেয়েটার পিছিয়ে যাচ্ছি, আজ ওর সাথে কথা বলবোই। ওকে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসবি। তারপর তানহা বাসায় চলে যায়। আর মাহফুজ সেই মেয়েটির পিছু অনেক সময় ধরে মেয়েটাকে ফলো করে যায়। এদিকে মেয়েটারও মনে হচ্ছে যে তাকে যেন কে ফলো করছে, ঘুরে কেউ আছে নাকি সেটা দেখার জন্য। কিন্তু পিছন ঘুরে কাউকে দেখতে পায় না, কারণ মাহফুজ নিজেকে আড়াল করে নিয়েছে। মেয়েটা আবার পথ চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হতে থাকে যে তাকে কেউ ফলো করছে। তাই আবার পিছনে ঘুরে তাকায়, কিন্তু এবার আর মাহফুজ নিজেকে আড়াল করতে পারে না। তাই মেয়েটা মাহফুজকে দেখে ফেলে। তারপর মেয়েটা মাহফুজকে ডাক দেয়, আপনি এদিকে আসেন। আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না। এখন বলেন, আমার পিছু নিয়েছেন কেন? আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি এ বিষয়ে সরি, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আপনি এখন আসতে পারেন। মেয়েটার কথা শুনে মাহফুজে যেন কান্না চলে আসছিল।
জীবনে প্রথম কাউকে পছন্দ করলাম, তাও আবার তার বয়ফ্রেন্ড আছে। মাহফুজ মন খারাপ করে বাসার দিকে যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে মাহফুজের সামনে কয়েকটা গাড়ি এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে জনি নেমে আসে। জনি পিছনে আরো অনেকগুলো ছেলে নেমে আসে, সবার হাতেই হকি স্টিক। জনি মাহফুজের সামনে আসে। কিরে ছোট লোকের বাচ্চা, ভালোই তো আছিস দেখতে পাচ্ছি। কি জন্য আমার কাছে আসছিস তুই? আজ তোকে জমের বাড়ি পাঠাবো বলে আসছি। সেই দিন তোর জন্য রাজভাইয়ের কাছে তাপ্পর খাইছি, আজ তো তোকে মেরেই ফেলবো। ওই তোর এই ছোট লোকটাকে শেষ করে দে। জনি বলার সাথে সাথে বাকি ছেলেগুলো এসে মাহফুজকে মারতে থাকে। মাহফুজের রুহু যেন বের হয়ে যাবে এমন অবস্থা। হাত পা কেটে রক্ত বের হচ্ছে, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। ভাই, ওর শরীর তো নড়ছে না, মনে হয় মারা গেছে। আর মারা না গেলেও এভাবে ওর জানটা বেরিয়ে যাবে। ওকে, তোরা সবাই গাড়িতে উঠে বস, আমি গিয়ে ওরে দেখে আসি। জনির ছেলেরা গাড়িতে চলে গেলে জনি মাহফুজের কাছে যায়। দেখে মাহফুজের শরীরটা একদম নিথর হয়ে আছে, মাটির অনেক বড় একটা অংশ জুড়ে রক্তে ভিজে আছে। এটা দেখে জনি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে চলে যায় আর মনে মনে বলে, শয়তান তোর উচিত শিক্ষা দিয়েছি। যেখানে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই, সেখানে ছোট লোকটার জন্য রাজভাইয়ের কাছে চড় খেয়েছি। ওর মরে যাওয়াই উচিত। তারপর জনি গিয়ে গাড়িতে উঠে চলে যায়। ওদিকে মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে। হঠাৎ করে একটা লোক এই পথ দিয়ে যাচ্ছিল। মাহফুজকে এইভাবে দেখে চিৎকার করে আরো কিছু লোক জড়ো করে। তারপর সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার এসে অপারেশন রুমে নিয়ে যায়। তারপর টানা 3 দিন পর মাহফুজের জ্ঞান ফিরে। এখনো চোখ খুলতে পারেনি, কিন্তু অনুভব করতে পারতেছে সারা শরীর প্রচন্ড ব্যথা আর মাথাটা ঝিমঝিম করতেছে। তারপর আস্তে আস্তে চোখ খুলে যা দেখে তার তো মাহফুজের হুঁশেই উড়ে যায়। মাহফুজের মা আর বাবা তার মাথার দুপাশে বসে আছে। মাহফুজের জ্ঞান ফিরেছে দেখে সবাই তো মহাখুশি। মাহফুজের আম্মু মাহফুজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। ঠিক তখন আসিফ মাহফুজের কাছে এসে দাঁড়ায়। তারপর বলতে থাকে, ভাই, আজ টানা 4 দিন পর আপনার জ্ঞান ফিরল। আপনার এই অবস্থা কে করেছে? আমাকে শুধু একবার বলেন, ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিব। আসিফের কথা শুনে তো মাহফুজের চোখ কপালে উঠে যায়। টানা 4 দিন পর জ্ঞান ফিরছে বলে এটা কি? তারপর মাহফুজ আসিফকে বলে, আসিফ, এত উত্তেজিত হওয়ার কি আছে? চুপ করে বসে থাক আর ঘাড় থেকে মাথাটা আলাদা করার জন্য আমি নিজেই যথেষ্ট। কিন্তু একটা কথা বল, আমি এখানে কিভাবে আসলাম আর তোরাই বা আমার খবর কিভাবে পেলি? ভাই, একটা লোক আপনাকে রাস্তা থেকে আহত অবস্থায় এখানে নিয়ে আসছে। পরে আপনার ফোন দিয়ে আমাকে ফোন করে খবর দিয়েছিল। কিন্তু বাবা মা জানলো কিভাবে? ভাই, মাফ করবেন আমাকে, আমি ওদেরকে খবর দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সেই লোকটাকে ডেকে নিয়ে আয়। ওকে ভাই, আনতেছি বলে আসিফ কেবিনের বাইরে চলে গেল। এদিকে মাহফুজের আম্মু কান্না করেই যাচ্ছে। নিজের মাকে সান্ত্বনা করতে দেখে খুব খারাপ লাগতেছিল। মাহফুজ বলল, আম্মু এত কান্না করতেছো কেন? দেখো আমার কিচ্ছু হয় নাই। কিছু হয়নি, কিন্তু যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? এই তানহা, এদিকে। মাহফুজের ডাক শুনে চোখ তুলে তাকায়, তারপর এক দৌড়ে মাহফুজের কাছে এসে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাহফুজ খেয়াল করে তানহার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিশ্চয়ই মেয়েটাই কয়েকদিনে অনেক কেঁদেছে। তারপর জিজ্ঞেস করে, হ্যাঁ পাগলি, এইভাবে কাঁদছিস কেন? কাঁদছি কেন তুই আবার জানতে চাচ্ছিস? তোর কিছু হয়ে গেলে আমার কি হতো? তুই কি জানিস এই 4 দিন আমি কত কেঁদেছি আর কত চিন্তায় ছিলাম? তো তুই আমার জন্য এত কাঁদছিস কেন? কারণ আমি তোকে এই বলে তানহা চুপ করে যায়। মনে মনে বলে, এই রে, কাঁদতে কাঁদতে তো সত্যিটা বলেই দিচ্ছিলাম। কি হলো, থেমে গেলি কেন? কি যেন বলতে যাচ্ছিলি? তানহা কিছু বলার আগেই কেবিনে আসিফ চলে আসে। সাথে একটা লোকও কেবিনে ঢোকে। তারপর মাহফুজের কাছে আসিফ এসে বলে, ভাই, এই লোকটাই আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল, আর উনি না নিয়ে আসলে আপনাকে মনে হয় আর আপনার জীবিত পেতাম না। লোকটাকে দেখেই তো বড় ধরনের একটা ঝটকা খেলাম, কারণ ভেতরে যিনি আসছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার বাবা।
লোকটা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল, কিন্তু আমার ভেতরের কোনো ফিলিংস কাজ করছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? আর তুই এত বড় একটা শাস্তি আমাদেরকে কি করে দিলি? সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে এত ওভাবে ঘর ছেড়ে চলে আসবি? আজ প্রায় 1 বছর হতে চললো, তোকে চোখের দেখাও দেখতে পায় না। আমাদের জন্য কি তোর একটু মায়া লাগে না? তোর জন্য তোর মা প্রতিদিন চোখের পানি ফেলে। আর আমার কথা না হয় বাদই দিলাম, তোকে হাসপাতালে আনার পর আসিফ আমাদের খবর দিল, তাই ছুটে চলে আসলাম। মাহফুজের বাবাকে ছাড়িয়ে নিয়ে মাত্র 1 বছর হয়েছে, আরো অনেকটা সময় বাকি আছে। প্লিজ মাহফুজ, আর রাগ করে থাকিস না, এবার ঘরে ফিরে চল আমাদের সাথে। না, সেটা কখনোই সম্ভব নয়। ঘরের সীমানা আমি সেদিনই যাবো যেদিন মানুষের মতো মানুষ হবো। আর সেদিন আমাকে যা বলেছিলে সেটা আমি এখনো ভুলিনি। ওই দিন আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে আর বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নাই, আমার মতো সন্তানের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি মরে গেলেই ভালো। সেদিনের একটা কথা আমি ভুলিনি। তাই জেদ করে যেমন ঘর ছেড়েছি তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরব। আপনার আমাকে দেখা শেষ হয়েছে, আপনি এখন আসতে পারেন। প্লিজ এখান থেকে চলে যান। এই বলেই মাহফুজ তার বাবার থেকে মুখ ঘুরিয়ে নিল। তার বাবা চোখের জল ফেলতে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মাহফুজের একটা কথা মনে পড়তেই ডাক্তার বাবাকে জানিয়েছিল। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা শুনেছেন। মাহফুজের ডাকে আর বাবা পিছন ঘুরে তাকালো। মাহফুজ আবার বলতে লাগলো, শুনেন, আমি যেই পথেই ছিলাম, যেমনই ছিলাম না কেন, অনেক ভালো ছিলাম আর কখনো খারাপ পথে পা বাড়াইনি। আর আপনি এখন আমার জন্যই বেঁচে আছেন, এই কুলাঙ্গার ছেলেটার জন্য। এতটুকু বলার ছিল, এখন আপনি যেতে পারেন। তারপর মাহফুজের বাবা হসপিটাল থেকে চলে যায়। মাহফুজের মনটা অনেক খারাপ হয়ে যায়। কিছু সময় পর একটা নার্স কেবিনে এসে মাহফুজকে চেক আপ করে যায়। তারপর বলে যে সবাই বাসায় চলে যেতে পারে, আর বলে যে আসিফটাকে সবসময় খেয়াল রাখবে। কিন্তু মাহফুজের আম্মু কিছুতেই যেতে চাচ্ছিল না। তবুও মাহফুজ অনেক কষ্ট করে তার আম্মুকে বুঝিয়ে আসিফের সাথে বাসায় পাঠিয়ে দেয়। অন্যদিকে তানহার পরিবার বাসায় চলে গেলেও তানহা কিছুটা যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত সে মাহফুজের সাথেই থেকে যায়। মাহফুজ আর আপত্তি করে না, কারণ একটা গল্প করার মতো মানুষ থাকতে চাচ্ছে। সবাই চলে গেলে তানহা মাহফুজের কাছে এসে বসে, তারপর বলতে শুরু করে, কিরে, তোর মা বাবা এসেছে, তাতে তো তোর খুশি হওয়ার কথা, কিন্তু তুই তোর বাবাকে পাঠিয়ে দিলি, আবার মন খারাপ করে রয়েছিস। দেখ তানহা, আমি যেই পথে ছিলাম সেটা ভালো নয়, কিন্তু আমি এমন কোনো খারাপ কাজ করি নাই যেটাতে আমার বাবার মান সম্মান চলে যায়। আর আমার বাবাও আমার জন্য বেঁচে আছে, তাকে বাঁচানোর জন্য কত কি করেছি। আমার বাবার সাথে এক বিজনেসম্যানের খুব ঝামেলা হয়েছিল। সে সবসময় আমার বাবাকে হারানোর চেষ্টা করতো, কিন্তু পারতো না। তাই একদিন আমার বাবাকে মেরে ফেলার জন্য ফোন দিয়ে হাঁটে, কিন্তু কোনোভাবে আমি সেটা জেনে যাই। তারপর সেই বিজনেসম্যানের সমস্ত প্ল্যান আমার দলের সাথে নিয়ে ভেস্তে দিই, আর তাতে তাদের সাথে অনেক মারামারি হয়, যার কারণে তাদের কিছু লোক গুরুতর আহত হয়। কিন্তু আমার বাবা কিছু না জেনেই ভাবে যে আমি খুব খারাপ, তাই আমাকে কুলাঙ্গার বলে ঘর থেকে বের করে দেয়। আর তারপর আমি অনেক কষ্ট করে তোদের বাসায় উঠেছি। যেদিন মানুষের মতো মানুষ হব সেদিনই ঘরে ফিরব। ওকে, তুই যা ভালো মনে করিস তাই কর। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম রাত হয়ে গেছে, ক্ষুধাটাও বেশ ভালোভাবে লেগেছে, তাই তানহাকে খাবার দিতে বললাম। তানহার সাথে সাথে খাবার আনতে চলে গেল। তারপরে আসিফ কেবিনে ঢুকলো, আমার কাছে এসে একটা চেয়ার নিয়ে বসলো। তারপর বলতে শুরু করলো, ভাই, আমি আপনার সাথে থাকতে চাই, আর যে আপনাকে মেরেছে তাকে আমি ছাড়বো না। আপনি ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলেই আমাকে জানাবেন। এই বলে কেবিন থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তানহা খাবার নিয়ে কেবিনে আসে, তারপর নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। তখন তানহাকে নিজের বউ লাগছিল। আমি বলেই ফেললাম, তানহা, তোকে তো আমার একদম নিজের বউ মনে হচ্ছে, একেবারে সেভাবেই খাইয়ে দিচ্ছিস। তো নিজের বউ করে নিলেই তো হয়, প্রত্যেকদিন নিজ হাতে খাইয়ে দেব। তুই কি বলি আবার বল। আরে সিরিয়াস নিচ্ছিস কেন? আমি তো মজা করলাম মনে মনে। তোর বউ হলে তো ভালোই হতো। ও আচ্ছা, তাই বল। তারপর খাওয়া শেষ করে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। তানহাও আমার সাথে শুয়ে পড়লাম। সকালবেলা মুখের উপর কিছু একটা পড়াতে ঘুম ভেঙে গেল। তারপর চোখ খুলে দেখি তানহা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর চুল থেকে ফোঁটা ফোঁটা পানি আমার মুখের উপর পড়ছে। আমার একটু অস্বস্তিই লাগছে। তখন তানহাকে বললাম,
এই তানহা, কি করছিস? একটু সরে দাঁড়া তো। ও সরি বলে সরে দাঁড়ালো। তানহা সরে দাঁড়ানোর পর এবার ভালো করে ওর দিকে চোখ পড়লো। নীল একটা শাড়ি পরেছে, কেবল মনে হয় গোসল করেছে, তাই চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। হালকা করে চোখে কাজল নিয়েছে, একেবারে যেন আকাশ থেকে কোনো হুড়পড়ি নেমে এসেছে। আমি তানহার দিকে চোখ ফেরাতেই পারছিলাম না। আমি এই লুকে তানহাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। এক দৃষ্টিতে যে কতক্ষণ তাকিয়েছিলাম সেটা জানি না, তবে তানহার ডাকে বাস্তবে ফিরে এলাম। ওই মাহফুজ, এভাবে তাকিয়ে কি দেখিস? পরি দেখি। এখানে আবার পরি এলো কই থেকে? তুই তো পরির থেকে কম কিছু না। যেভাবে সামনে দাঁড়িয়ে আছিস আমার তো নেশা লেগে যাচ্ছে। আমি কিন্তু কিছু করে ফেলবো বলে একটা শয়তানি হাসি দিলাম। আসছে আমার বীর পুরুষ। এত শয়তানি বাদ দিয়ে আমি পানি দিচ্ছি, এখন ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। তারপর তানহা মাহফুজকে ফ্রেশ হতে সাহায্য করে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় দুজনে। তারপর বসে বসে গল্প করে। কিছুক্ষণ পর আসিফ এসে মাহফুজের খবর নিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তখন মাহফুজের আম্মু আসে। মাহফুজ নিজের আম্মুকে দেখে অনেক খুশি হয়। মাহফুজের আম্মু এসে মাহফুজের কাছে বসে। তারপর ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বাবা তোর শরীরটা এখন কেমন আছে? এই তো আম্মু, এখন অনেক ভালো আছে, কিন্তু আমার আর এখানে থাকতে ইচ্ছে করে না। এই তো আর থাকা লাগবে না, ডাক্তার শুধু একবার রিলিজ করুক, তারপর তোকে নিয়ে চলে যাব। তারপর মাহফুজের কানের কাছে এসে তানহাকে দেখিয়ে বলে, কি রে মাহফুজ, এই মেয়েটার বাড়িতে আছিস নাকি? হ্যাঁ আম্মু, ওদের বাড়িতে আছি। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো পছন্দ হয়েছে নাকি তোর? মাহফুজের আম্মু কথা শুনে লজ্জা পেয়ে যায়। হ্যাঁ আম্মু, অনেক পছন্দ হয়েছে, এমনকি তোমার বৌমা বানানোর জন্য পারফেক্ট। তুই যে ওকে পছন্দ করিস সেটা ওকে বলেছিস? না আম্মু, এখনো বলি নাই, তবে তানহা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তো ওকে ভালোবাসি বলে দে আর বৌমা করে নিয়ে আয়। না 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 মা, এখনো সময় হয় নাই, নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর ওকে বলবো। মা ছেলের অনেক রোমান্টিক কথাবার্তা চলছিল। একটু পর একজন ডাক্তার কেবিনে আসে। মাহফুজকে ডাক্তারকে দেখেই উঠে বসে পড়ে, কারণ এটা হলো রফিক আঙ্কেল, মাহফুজের আব্বুর বন্ধু। ডাক্তার এসে মাহফুজকে জিজ্ঞেস করে, কি মাহফুজ, এখন কেমন আছো? জি আঙ্কেল, অনেক ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আর বাসার সবাই? হ্যাঁ, সবাই অনেক ভালো আছে। এখন তোমাকে একটু চেক আপ করতে হবে, চুপ করে শুয়ে থাকো। তারপর মাহফুজ চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার মুচকে একটা হাসি দিল। আরে মাহফুজ, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো, পরশুদিনই তুমি বাসায় চলে যেতে পারবে। ধন্যবাদ আঙ্কেল, আমারও এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি এখন আসি বলে কেবিন থেকে বেরিয়ে গেল। তানহা এত সময় দূরে বসেছিল। মাহফুজের আম্মুকে তানহাকে ডাক দিল। তারপর তানহা মাহফুজের এসে বসলো। মাহফুজের আম্মু তো তানহাকে খুব পছন্দ হয়েছে, কারণ এই কয়দিনে তানহার সাথে বেশ ভাব জমে গেছে। তানহা, মা কেমন আছো তুমি? হ্যাঁ আন্টি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার পরিবারের সবাই কেমন আছে? হ্যাঁ আন্টি, সবাই অনেক ভালো আছে। তারপর দুজন মিলে আরো অনেক সময় ধরে গল্প করে। পরে দুপুরের দিকে মাহফুজের আম্মু বাসায় চলে যায়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। এই কয়দিনে তানহার সাথে মাহফুজ আরো ফ্রি হয়ে যায়। বলতে গেলে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। আজ সকালে ডাক্তার এসে মাহফুজকে রিলিজ করে দেয়। আসিফ তানহা আর মাহফুজকে তানহাদের বাসায় পৌঁছে দেয়। দরজায় কলিং বেল দিতেই তানহার আম্মু এসে দরজা খুলে দেয়। মাহফুজকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। আন্টির এমন অবস্থা এবং ব্যস্ততা দেখে মাহফুজ বলে, আন্টি অত ব্যস্ত হওয়া লাগবে না, আমি কি এই বাড়িতে প্রথম আসলাম নাকি? না, তবুও তুমি অনেক অসুস্থ, তাই আর কি। না আন্টি, আমি একদম সুস্থ আছি, আপনি শান্ত হন বলে রুমে চলে আসলাম। মাহফুজের সাথে তানহাও রুমে গেল। পরে মাহফুজের সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে নিচে চলে যায়। মাহফুজ বিছানায় শুয়ে বিশ্রাম নেয়। আস্তে আস্তে সময় গড়িয়ে সকাল হয়ে যায়। মাহফুজের সকালবেলা তানহার ডাকে ঘুম ভাঙে। পরে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে নিচে খেতে চলে যায়। খাওয়া শেষ করে দুজনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা কলেজে পৌঁছায়। কলেজ গেট দিয়ে ঢুকে সোজাসুজি মাঠে চলে যায়। গিয়ে দেখে তাসিন একা একা বসে আছে। তারপর দুজন মিলে তাসিনের কাছে যায়। মাহফুজকে পেয়ে তাসিন জড়িয়ে ধরে। পরে সবাই মিলে আড্ডা দিতে থাকে। কিন্তু মাহফুজ একটা বিষয় লক্ষ্য করছে যে আজকে জনিকে কলেজে দেখা যাচ্ছে না। প্রত্যেক দিনই তো ওর বন্ধুদের সাথে আড্ডা দেয়,
কিন্তু আজকে কি হলো ওর? এসব ভাবতেছিল বসে বসে, হঠাৎ তানহার ডাকে মাহফুজের হুঁশ ফিরে। ওই মাহফুজ, ক্লাসে চল, সময় হয়ে গেছে তো ক্লাসের। হ্যাঁ চল। তারপর সবাই মিলে ক্লাসের দিকে রওনা যায়। পরীক্ষার আর বেশি দিন নাই, তাই মাহফুজ স্যারের কথায় পুরোপুরি মনোযোগ দেয়। স্যার কিছু নোট দেয় পরীক্ষার জন্য, সেগুলো সবাই মিলে কালেক্ট করে নেয়। কয়েকটা ক্লাস করে সবাই বাইরে বেরিয়ে আসে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই বাসার উদ্দেশ্যে উঠে যায়। তাসিনকে বিদায় দিয়ে তানহার মাহফুজ কলেজের সীমানা পার হতেই একটা কালো কালারের গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। তারপর গাড়ির ভিতর থেকে আসিফ নেমে আসে, মাহফুজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাই গাড়িতে ওঠেন, একটু গোডাউনে চলেন। কেন, এখন গোডাউনে কি করব? ভাই প্লিজ চলেন, আপনাকে একটা জিনিস দেখাবো। ভাই না করেন না। আসিফের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। তানহা গাড়িতে গিয়ে বসতো বলে মাহফুজও গাড়িতে বসে। তারপর সবাই মিলে গাড়িতে গিয়ে বসে আর আসিফ ড্রাইভ করতে থাকে। একটু পর গাড়ি গিয়ে গোডাউনের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সবাই নেমে যায় গাড়ি থেকে। আসিফ, মাহফুজ আর তানহাকে নিয়ে হাঁটতে শুরু করে। আগে মাহফুজরা যে হলরুমে বসে আড্ডা দিত সেখানে আসিফ নিয়ে যায়। সেখানে যেতেই মাহফুজ বলে ওঠে, আসিফ তুই এখানে কেন নিয়ে আসলি? আমি আমার অতীতকে স্মরণ করতে চাই না। ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে এখানে। এই বলে হলরুমের দরজাটা খুলে দেয়। তারপর মাহফুজ আর তানহা ভিতরে গিয়ে যা দেখে তাতে তো তানহা ভয়তে মাহফুজকে জড়িয়ে ধরে, কারণ হলরুমের ভিতরে জনি আর তার ছেলেদেরকে রাখা হয়েছে। সবাইকে খুব করুণ ভাবে মারা হয়েছে, আর জনিবাদে সবারই হাত কেটে ফেলা হয়েছে। পুরো রুমের রক্তের বন্যা হয়ে গেছে। সবার মুখে অনেকখানি কাপড় গুজে দেওয়া, ভাগ্যিস কাপড় দেওয়া আছে, নইলে তো সবাই চেঁচিয়ে পুরো শহর কাঁপিয়ে ফেলতো। তানহা তো অনেক ভয় পেয়ে মাহফুজকে জড়িয়ে ধরেই আছে। সবার এই অবস্থা দেখে তো মাহফুজের হুঁশ উড়েই যায়। তারপর মাহফুজ আসিফকে বলে, আসিফ তুই কি করছিস এগুলো? ওরা সবাই মারা যাবে, ওদেরকে ছেড়ে দে। না ভাই, ওদেরকে আমি ছাড়বো না। ওই কুত্তার বাচ্চারা আপনার গায়ে হাত দিয়েছে, ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়েছে। ওদেরকে এভাবেই কষ্ট দিয়ে মারবো। আসিফ তুই একটা পাগল হয়ে গেছিস, কি উল্টাপাল্টা বসছিস? আমি ওদের সবাইকে মাফ করে দিয়েছি, আর আমি ওদেরকে কোনো সাজা দিতে চাই না। তুই এক্ষুনি ওদেরকে হাসপাতালে ভর্তি করে দিয়ে যা, ওরা মারা যাবে তো। কিন্তু ভাই ওরা যা করেছে। আমি তোকে বলেছি না ওদেরকে হাসপাতালে দিয়ে আয়। সবাই কষ্ট সইতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, আর তানহাও অনেক ভয় পেয়েছে। তুই এক্ষুনি ওদেরকে হসপিটালে নিয়ে যা। ওকে ভাই, আমি ওদেরকে হাসপাতালের সামনে ফেলে দিয়ে আসবো। আর এই জনি ছোট লোকের বাচ্চা জানে না যে ও কার গায়ে হাত দিয়েছে। এই বলে আসিফ সবাইকে বড় একটা মাইক্রোবাসে করে নিয়ে যায়। তারপর মাহফুজ তানহার মাথাটা উঁচু করে ধরে, দেখে তানহা ভয়তে কান্না করে দিছে, আর আমার পুরো বুক ওর চোখের পানিতে ভিজে গেছে। তখন আমি ওকে বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? তো কান্না না করে কি করব? এইরকম ভয়াবহ দৃশ্য আমি প্রথম দেখলাম। ওদেরকে এত নিষ্ঠুরভাবে মেরেছে তোর জন্য। তুই কে সেটা আগে বল। আরে আমার পরিচয়ের সময় হলেই জানতে পারবি, শুধু কলেজে পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছি আমি, তারপরে সবকিছু প্রকাশ করবো আমি কে। তুই যদি তোর আসল পরিচয় আমাকে না বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে। এই না না, আমি আর জানতে চাচ্ছি না, তুই এখন চল এখান থেকে। আগে আমাকে ছেড়ে দে, না হলে কিভাবে বলবো? না, আমি তোকে ছাড়ছি না, তুই এইভাবেই আমাকে বাসায় নিয়ে চল। তারপর আর কি করার, তানহাকে ওভাবেই নিয়ে যেতে হলো। গোডাউনের শেষ মাথায় আসতে আমাদের সামনে একটা ল্যাম্বরগিনি এসে দাঁড়ালো। তার দরজা অটোমেটিক ভাবেই খুলে গেল। তারপর তানহাকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। তানহা এখনো আমাকে জড়িয়ে ধরেই রাখছে। আমার তো কি সেরকম ফিল হচ্ছে। তারপর গাড়িটা চলতে লাগলো। একটু পর তানহাদের বাসের সামনে গাড়ি এসে দাঁড়ালো। দুজনে নেমে যেতেই গাড়িটা চলে গেল। এই তানহা, তানহা তোর আবার কি হলো? সে কখন থেকে ডেকে চলেছি। মাহফুজের ধাক্কাতে তানহার ঘোর কাটে। হঠাৎ ধাক্কা দেওয়াতে তানহা ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই তো আমি আছি, কি হয়েছে বল। সে কখন থেকে তোকে ডেকে ডেকেই চলেছি, কোনো সারা শব্দ নাই। কি এত ভাবছিস বলতো? কিছুই ভাবছি না আমি, এখন বাসায় চল তো। হ্যাঁ চল। তারপর দুজনেই দরজায় গিয়ে কলিং বেল দেয়। একটু পর তানহার আম্মু এসে দরজা খুলে দেয়। দুজনেই ভিতরে প্রবেশ করে। তারপর মাহফুজ নিজ রুমে চলে যায়, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে গিয়ে দুপুরের খাবারটা শেষ করে, এখন অনেক ঘুম পাচ্ছে মাহফুজের, তাই খাওয়া শেষ করেই নিজের রুমে চলে আসে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিতেই
ঘুমের দেশে হারিয়ে যায়। বিকালে ঘুমটা ভেঙে যায় ফোনের রিংটনে। মাহফুজ ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? ভাই আমি আসিফ। আপনার কথা মতো ওদের সব কটাকে হাসপাতালে দিয়ে আসছি, এখন সবাই সুস্থ আছে। ভালো কাজ করছিস। আরেকটা কথা শোন, সামনে আমার পরীক্ষা, সো কোনো প্রকার ঝামেলার কাজ করবি না। জনের কি খবর? ভাই ওরে কিছু করি নাই, শুধু আপনার পরিচয়টা ওরে দিয়েছি। আর ওর বাবা তো আপনাকে চিনেই, আপনার পরিচয় শুনেই তো আমার পায়ে পড়ে গিয়েছিল, তখন আমি আপনার পায়ে পড়তে বলেছি। আচ্ছা, ভালো বলছিস। এখন একটা কথা শোন, আমার পরীক্ষার পর একটা কাজ করতে হবে। হ্যাঁ ভাই বলেন, আপনি যা বলবেন সেটাতেই রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। তারপর মাহফুজ আসিফকে কাজটির কথা বলে। আপনারা গল্পের সাথে থাকুন, এমনিতেই জানতে পারবেন কি কাজের কথা বললো। তারপর আসিফের সাথে কথা বলা শেষ করে মাহফুজ বিছানা ছেড়ে উঠে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে থেকে একটু ঘুরে আসে। এভাবেই দিন কেটে যাচ্ছে মাহফুজের। তানহার সাথে সারাদিন অনেক মজা করে। আর দুষ্টুমির কথা আর কি, সারাদিন দুজনে মিলে ঝগড়া করবে। দুজনের এত মিল দেখে তানহার বাবা মাও অনেক খুশি হয়। মাহফুজকে তাদের অনেক ভালো লেগে গেছে, তাই রাতের বেলা তানহার বাবা মা কথা বলে। এই শুনছো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলে ফেলো, কি কথা? বলছি যে মাহফুজ ছেলেটাকে তোমার কেমন লাগে? হ্যাঁ মাহফুজকে তো আমার অনেক ভালো লাগে, একদম আমার মনের মতো। হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করেছো কেন? মাহফুজকে আমাদের মেয়ের সাথে মিলিয়ে দিলে কেমন হয়? সে কি কথা বলছো তুমি? ছেলেটা আমাদের বাসায় থাকে আর এখানে দুজনে লেখাপড়া করছে। তুমি এইসব কথা এখন বলছো কেন? মাহফুজ জানতে পারলে কি মনে করবে বলো তো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর তাদের দুজনের আরো কথাবার্তা চলতে থাকে। পরদিন সকালবেলা মাহফুজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর খাওয়া শেষ করে তান্নার সাথে কলেজে চলে যায়। তারপর তাহসিনের সাথে দেখা হলে সবাই মিলে ক্লাসে চলে যায়। একটু পর স্যার এসে পরীক্ষার রুটিন দিয়ে যায়। আগামী সপ্তাহে পরীক্ষা। পরদিন সকালবেলা মাহফুজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর খাওয়া শেষ করে তানহার সাথে কলেজে চলে যায়। তারপর তাহসিনের সাথে দেখা হলে সবাই মিলে ক্লাসে চলে যায়। একটু পর স্যার এসে পরীক্ষার রুটিন দিয়ে যায়। আগামী সপ্তাহে পরীক্ষা। স্যার সবাইকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটগুলো দিয়ে দেয়। তারপর ক্লাস শেষ করে সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে যায়। মাহফুজের মনে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, যে করে হোক তাকে কলেজে টপ হয়ে দেখিয়ে দিতে হবে সবাইকে। এই খ্যাতটাকে সবাই চিনবে, তার আসল রূপ। তিনজনে গিয়ে কলেজের মাঠে বসে কিছুক্ষণ আড্ডা দেয়। আড্ডার মাঝে মাহফুজ বলে উঠে, তোর ক্যান্টিনে চল, গিয়ে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ চল, সবাই মিলে যাই। আই আসিফ চল। তারপর সবাই মিলে ক্যান্টিনে গিয়ে খাবারের অর্ডার দেয়, কিন্তু বাকি স্টুডেন্টরা মাহফুজকে দেখে হেসে দেয়। একজন তো বলেই উঠে, এই দেখ দেখ, খেতটাও আবার ক্যান্টিনে খেতে চলে এসেছে। ওদের সব কথাবার্তায় মাহফুজ কিছু মনে করে না, কারণ সে তো কলেজে খ্যাত নামেই পরিচিত। কিন্তু এই বিষয়টা তানহার একদম ভালো লাগছে না। একজনকে শুধু শুধু কেন খ্যাত বলতে যাবে? সে কি মানুষ না? কিন্তু পরক্ষণে অন্য এক বিষয়ের তানহার মনে পড়ে যায়। তখন সে মনে মনে হাসতে থাকে, কারণ মাহফুজ যে খ্যাত না সেটা তানহা ভালো করেই জানে। যেই ছেলে ল্যাম্বরগিনির মতো এত দামি গাড়িতে চলাফেরা করে সে কখনোই খ্যাত হতে পারে না। এইসব ভাবতে ভাবতেই খাবার চলে আসে। তারপর সবাই খাওয়াটা শেষ করে নেয়। এখন বাসায় রওনা দিতে হবে, তাই সবাই ক্যান্টিন থেকে বের হয়ে যায়। একটু সামলে যে হুট করে মাহফুজের সামনে হাসান ভাই চলে আসে। হাসান ভাইকে দেখেই তো মাহফুজ জড়িয়ে ধরে। আজ অনেকদিন পর তার সাথে দেখা হলো। হাসান ভাই মাহফুজকে জড়িয়ে ধরে। কেমন আছো মাহফুজ তুমি? জি ভাই, অনেক ভালো আছি। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ অনেক ভালো আছে। আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। তো সেই বাসায় তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। ওনারা আমাকে নিজের ছেলের মতো করে দেখে। আর এই যে তানহা, ওনাদের মেয়ে। ইশারা করে তানহাকে দেখিয়ে দেয়। ও তাহলে এইটা তোমার বাড়িওয়ালার মেয়ে? তো তানহা কেমন আছো তুমি? হ্যাঁ অনেক ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। ওনাকে চিনবি কি করে? উনি তো অন্য ডিপার্টমেন্টের, আর আমি এক ওনার সাথে হোস্টেলে থাকতাম। তারপর মাহফুজ সব কটা বলে যে
কিভাবে তানহাদের বাসার খোঁজ পেল। ও তাই বল, আমি আসলে ভাইয়াকে চিনতে পারি নাই। ইটস ওকে। আচ্ছা মাহফুজ, আমি এখন আসি, একটা কাজে যেতে হবে আমাকে। আর হ্যাঁ তাহসিন, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া। ওকে ভাই, ঠিক আছে, আপনি কাজে যান। তারপর হাসান ভাই মাহফুজের থেকে বিদায় নিয়ে চলে যায় মাহফুজকে। তাহসিন বিদায় দিয়ে তানহাকে নিয়ে পাশে চলে যায়। দরজায় গেলে কলিং বেল জিতেই তানহার আম্মু দরজা খুলে দেয়। একটু পর নিচে গিয়ে দুপুরের খাবার শেষ করে আবার রুমে তারপর পড়তে বসে, কারণ সামনে মাত্র পড়তো বিকাল হয়ে যায়। আসরের আজান দিলে মাহফুজও অজু করে এসে নামাজটা পড়ে নেয়, তারপর আবার পড়তে শুরু করে। এভাবে মাহফুজ পড়তে থাকে, বিকালে বাইরেও বের হয় না। তানহাকে আর তাহসিনকে বলে দিয়েছে যে এই কয়দিন কলেজে যাবে না, একবারে পরীক্ষার দিন গিয়ে পরীক্ষা দিয়ে আসবে শুধু, মাহফুজ কলেজে যাবে না তাই বলে দেয়। সবাই মিলে পরীক্ষার পড়া কমপ্লিট করতে থাকে। এভাবেই দেখতে দেখতে পরীক্ষার দিন যায় প্রায় চলে আসে, আর মাত্র 2 দিন আছে পরীক্ষার। মাহফুজ আর তানহা রাতে পড়তে থাকে। অপরদিকে তানহার বাবা মা রাতে দুজন বসে গল্প করতে করতে তাদের গল্পের বিষয়বস্তু সবসময় হলো তানহা আর মাহফুজকে নিয়ে। আজও তার ব্যতিক্রম নাই। তানহার আম্মু তার স্বামীকে বলে ওঠে, এই শোনো, মাহফুজকে এখন এই বিয়ের ব্যাপারে কিছু বলবো না, কারণ দুজনেরই পরীক্ষা চলে আসছে। এখন যদি এসব বিষয়ে কথা বলি তাহলে তাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই মুহূর্তে এসব বিষয়ে কথা বলা যুক্তিযুক্ত হবে না। তার চেয়ে বরং ওদের পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর বলবো। হ্যাঁ, এইটা তুমি খারাপ বলো নাই, এতে দুজনেরই ভালো হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, এখন দুজনকেই ডেকে আনো, রাতের খাবার খেতে আসুক। হ্যাঁ যাই, গিয়ে ডেকে আনি। উঠে বলেই তানহার আম্মু দুজনকে ডাকতে গেল। একটু পর দুজনকেই বিয়ে নিয়ে আসলো। এভাবে দিন গড়িয়ে 2টা দিন কেটে গেল। আজ পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই মাহফুজ সমস্ত শেষ করে ফেলেছে। তারপর গোসলটা ড্রেস চেঞ্জ করে নিচে আস। উফ আন্টি, তোমার রান্নার জবাব নাই। তোমার দিয়ে তো একটা হোটেল খুলবো ভাবতেছি। হ্যাঁ হয়েছে, খেতে থাকো, অত পাম দেওয়া লাগবে না। না আন্টি, একদম সত্যি বলছি, তোমার রান্নাটা অসাধারণ হয়। হ্যাঁ হয়েছে, এখন খেয়ে পরীক্ষাতে যাও। খাওয়া শেষ। তবে মাহফুজ আর তানহা পরীক্ষা দিতে কলেজে চলে যায়। কলেজে গিয়ে তাহসিনের সাথে দেখা হলে সবাই মিলে পরীক্ষার রুমে চলে যায়। তারপর পরীক্ষা শুরু হলে মাহফুজের সামনে একজন টিচার প্রশ্নপত্র দিয়ে যায়। মাহফুজ তাকিয়ে দেখে সবটাই কমন এসেছে, এটা অনেক খুশি। পরীক্ষা শেষ করে বেরিয়ে যায়। এভাবে আস্তে আস্তে সব পরীক্ষা শেষ হয়ে যায়। শেষ পরীক্ষার দিন একজন স্যার এসে বলে যায় যে রেজাল্ট কবে দিবে। তারপর সবাই মিলে রেজাল্টের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। রেজাল্টের আগের কয়েকদিনে সাময়িক কলেজ খোলা হয়, তাই সবাই মিলে কলেজে চলে যায়। মাহফুজ আর তানহা কলেজে গিয়ে তাহসিনের সাথে আড্ডা দিতে থাকে। হঠাৎ করে তাহসিন যা বলে তা শুনে তো মাহফুজের বুকটা ধক করে ওঠে। জানিস মাহফুজ, আমাদের কলেজের রেজাল্টের দিন কে আসবে? কে? এই দেশের সবথেকে টপ বিজনেসম্যান আমজাদ সাহেব। আর তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের হাতে নিজ হাতে পুরস্কার তুলে দেবেন। তাহসিনের এই করে শুনে মাহফুজের বুকটা ধক ধক করে ওঠে, কারণ আমজাদ সাহেব আর কেউ নন, মাহফুজের জন্মদাতা পিতা, যে মাহফুজকে কুলাঙ্গার বলে বাসা থেকে বের করে দিয়েছিল। কে? এরপর মাহফুজ বলে, তাহসিন কি বলছিস তুই? আমজাদ সাহেব আসবে মানে? হ্যাঁ, আমজাদ সাহেবই তো আসবে। কলেজের সবাই জানে, শুধু তুই আর তানহা জানিস না। আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। দেশের একমাত্র টপ বিজনেসম্যানকে চোখের সামনে থেকে দেখবো, উফ, ভাবতে যে কেমন লাগে। এদিকে মাহফুজের তো কিছুতেই ভালো লাগছে না। যদিও তার বাবা মাহফুজকে অনেক ভালোবাসে, তবুও সেই দিনকার কথা মাহফুজের মন থেকে যায় না, যেদিন তার বাবা তাকে ঘর থেকে বের করে দেওয়ার সময় যা বলেছিল। এখনো সেই কথাগুলো কানের ভেতর বাজে, কিন্তু কিচ্ছু করার নাই, আমি বাবার সামনে না গেলে হয়। মাহফুজ এসব কথা ভাবছে, আর তখনই তানহা বলে ওঠে, আই মাহফুজ, কি এত ভাবছিস? অনেক সময়ই তো হলো, বাসায় যেতে হবে। ও হ্যাঁ, বাসায় যেতে হবে। আচ্ছা চল, আগে একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নেই, তারপর বাসায় চলে যাব। যেতে হবে, ওকে চল। তারপর সবাই মিলে কলেজ থেকে বের হয়ে একটা হোটেলে ঢুকে সবাই নিজেদের মতো অর্ডার করে, তারপর খেয়ে বাসায় চলে যায়। এভাবেই সবার দিন কাটতে থাকে।
তিনজনে প্রায় প্রত্যেক দিন আড্ডা দেওয়া হয়। হাসি খুশি ভাবে দিন কেটে গিয়ে অবশেষে রেজাল্টের দিন এসে উপস্থিত হয়। সবাই তো খুব উৎসুক হয়ে আছে, কারণ আজকে সবার রেজাল্ট দেবে। কার রেজাল্ট কেমন হবে কেউ জানে না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে কলেজের দেশের টপ বিজনেসম্যান আমজাদ সাহেব আসবে। সবাই তাকে কাছ থেকে দেখার জন্য আরো আবেগী হয়ে আছে। মাহফুজ সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। তারপর তানহাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে তানহার কিনে দেওয়া শার্ট আর প্যান্টটা পরে নেয়। তারপর নিচে গিয়ে সকালের খাবারটা সেরে নেয়। এতক্ষণ মাহফুজ তানহার দিকে লক্ষ্য করে নাই। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়তেই মাহফুজের চোখ দুটো ছানা বড়া হয়ে যায়, কারণ তানহা আজ খুব সুন্দর করে সেজেছে, একদম রাজ রানীর মতো লাগছে। মাহফুজ যেন ওর থেকে চোখই ফেরাতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে মাহফুজ তানহাকে দেখে আবারও ক্রাশ খেলো। তানহা মাহফুজের দিকে তাকিয়ে দেখে মাহফুজ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে তানহা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর মাহফুজকে বলে, কি রে তুই এমন ভাবে তাকিয়ে কি দেখিস? আমার কিন্তু এখন অনেক লজ্জা লাগছে। পরি দেখি পরি। তুই এখানে কোন পরীকে দেখতে পাচ্ছিস? আমি তো এখানে কোনো পরী দেখি না। তুই তো পরীর থেকে কম কিছু না, যে কোনো ছেলেই তোর প্রেমে পড়ে যাবে। আমি তো এখন তোর প্রেমে পড়ে গেলাম। কথাটা বলেই মাহফুজ মুচকি একটা হাসি দেয়। তানহাও হেসে দেয়, কিন্তু মনে মনে বলে, তানহা তুই তো জানিস না যে আজ তোর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। আই মাহফুজ, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল। তারপর দুজনেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা রিক্সা নেয় তাড়াতাড়ি যাওয়ার জন্য। পরে দুজনে কলেজের সামনে চলে আসে। তারপর ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে যায়। কলেজের ভিতরে গিয়ে দেখে বিশাল বড় আয়োজন করছে। পুরো কলেজটাকে চেনাই যাচ্ছে না। মাহফুজ তাহসিনকে ফোন দেয়। তাহসিন কই তুই? হ্যাঁ আমি তো চেয়ারে বসে আছি, ওয়েট কর, আমি তোদেরকে দেখতে পেয়েছি, আসতেছি, একটু দেরি। ওকে ঠিক আছে। মাহফুজ ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তাহসিন ওদের কাছে চলে আসে। তারপর বলে, দোস্ত চল, ওইখানে চেয়ার ফাঁকা আছে, বসে যাই। ওকে চল। তারপর সবাই মিলে পাশাপাশি তিনটা চেয়ারে বসে। বেশি স্টুডেন্ট আসেনি এখন। ভিন্ন স্যারেরা শিক্ষামূলক কিছু কথা বলছে। আসল আয়োজন শুরু হবে আমজাদ সাহেব আসলে। এদিকে মাহফুজ মাথা নিচু করে বসে আছে, কারণ তার মতো খ্যাত তো আর একটাও নেই। কিছু সময় যাওয়ার পর সব স্টুডেন্টরা চলে আসলো। পুরো কলেজ এখন স্টুডেন্ট দিয়ে ভরপুর। ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার মঞ্চে এসে মাউথটা হাতে নিলেন। তারপর বলতে শুরু করলেন, প্রিয় শিক্ষার্থীরা, আজ একটা বিশেষ দিন তোমাদের জন্য। কে ভালো রেজাল্ট করবে আর কে খারাপ করবে সবাই জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো। কিন্তু তোমরা একটা বিষয় জানো যে আমাদের কলেজের দেশের টপ বিজনেসম্যান আমজাদ সাহেব আসতে চলেছেন। এই নিয়ে আমরা খুবই খুশি আর খুবই এক্সাইটেড। আর সবচেয়ে খুশির কথা হলো তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের হাতে নিজ হাতে পুরস্কার তুলে দেবেন। বেশি সময় দেরি নয়, তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে হাজির হবেন। এই বলে স্যার মঞ্চ থেকে নেমে গেলেন। সবাই ফ্রেন্ডের সাথে গল্প করছে আর মাহফুজ মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর কোনো কিছু শব্দ পেয়ে মাহফুজ কলেজ গেটের দিকে তাকালো। দেখলো তার কিছু পরিচিত গাড়ি কলেজ গেট দিয়ে ঢুকছে। মাহফুজ বুঝে গেল যে এটা কার গাড়ি। গাড়িগুলো গেট দিয়ে ঢুকতেই সমস্ত শিক্ষকরা ফুল হাতে নিয়ে চলে গেলেন। কলেজের এক পাশে থামলো। তারপর গাড়ি থেকে আমজাদ সাহেব নামলেন। শিক্ষকরা সবাই তাকে ফুল দিয়ে অভিবাদন জানালো। তারপর শিক্ষকরা তাকে নিয়ে মঞ্চে এসে বসলেন। পুরো কলেজ গম গম করছে আমজাদ সাহেবকে দেখার জন্য। সবাই জীবনে প্রথমবার তাকে দেখলো। তারপর প্রিন্সিপাল স্যার হাতে মাউথ নিয়ে বলতে শুরু করলেন, আজ এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট অনুষ্ঠিত হচ্ছে, কারণ প্রধান অতিথি এসে গেছেন। এখন তোমাদের কিছু শিক্ষকরা কিছু কথা বলবেন, তারপর আমি তোমাদের রেজাল্ট ঘোষণা করব। এই বলে তিনি মাউথ রেখে দিলেন। তারপর কিছু শিক্ষকরা নীতি কথা বললেন, যা অনেক গুরুত্বপূর্ণ ছিল জীবন গঠনের জন্য। কথা বলা শেষ হলে প্রিন্সিপাল আবার মাউথ হাতে তুলে নিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের রেজাল্ট ঘোষণা করছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি শেষ থেকে বলছি, এই পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে এরশাদ জাহান তানহা। আমি তাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। তারপর তানহা মঞ্চে গিয়ে আমজাদ সাহেব থেকে পুরস্কার নিয়ে আসলো। আবার বলতে শুরু করলো, এই পরীক্ষায় দ্বিতীয় হয়েছে মেহেদি হাসান জনি।
আমি তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। সবাই অনেক অবাক হলো, কারণ তাহসিন সবার টপে থাকে, কিন্তু এখন দ্বিতীয় হলো। তারপর সে গিয়েও পুরস্কার নিয়ে আসলো। তারপর স্যার আবার বলতে লাগলো, এখন আমি ঘোষণা করব যে প্রথম স্থান অধিকার করেছে তার নাম। সে হচ্ছে আমাদের কলেজের গর্ব। প্রথম স্থান অধিকার করেছে হলো ইসলাম মাহফুজ। আমি মাহফুজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশেষভাবে। এই কথাটা বলার সাথে সাথে পুরো কলেজ তো থ হয়ে গেছে, কেউ যেন কথাটা নিতেই পারছে না। যেই ছেলেকে খ্যাত ছাড়া এই কলেজে কেউ, সে কিনা টপ রেজাল্ট করলো। এদিকে প্রিন্সিপালের কথাটা শোনার সাথে সাথে মাহফুজ পুরো অবাক হয়ে গেল, সে যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। এদিকে তানহা আর তাহসিন তো খুশিতে আত্মহারা যে মাহফুজ টপ হয়েছে, কিন্তু মাহফুজ মঞ্চে যাবে কি করে? তার মতো একজন খ্যাত স্টুডেন্ট কি করে মঞ্চে যাবে? তাছাড়াও তার বাবা রয়েছে মঞ্চে, সে কি করে তার এই মুখটা দেখাবে? মাহফুজ মাথা নিচু করে চুপ হয়ে বসে আছে। তাই প্রিন্সিপাল আবার বলে উঠলো, মাহফুজ কোথায় আছো তুমি? তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যারের কথা শেষ হতেই তানহা আর তাহসিন মিলে মাহফুজকে জোর করে মঞ্চে পাঠিয়ে দিল। মাহফুজ মাথাটা নিচু করে মঞ্চে উঠে গেল। তখন প্রিন্সিপাল বললেন, সে কি মাহফুজ, তুমি এরকম মাথা নিচু করে আছো কেন? তুমি আমাদের কলেজের গর্ব, আর তুমি যদি এভাবে মাথা নিচু করে থাকো তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। তোমাকে মাথা উঁচু করতে বলছি মাহফুজ। তখন আর মাহফুজ কি করবে? স্যারের কথাটা না শুনলে যে স্যারকে অপমান করা হবে, তাই কোনো উপায় না পেয়ে মাহফুজ মাথাটা উঁচু করলো। আর তখনই প্রধান অতিথি মাহফুজকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। এত বড় একজন ব্যবসায়ী, সে কিনা এরকম একটা খ্যাতকে জড়িয়ে ধরলো। এদিকে স্যাররাও অবাক হয়ে গেছে, কেউ কিছুই বুঝতে পারছে না। এদিকে আমজাদ সাহেব ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। মাহফুজ আর নিজেকে সামলে রাখতে পারলো না, চোখ থেকে বৃষ্টির ফোঁটা গুলো পড়তে লাগলো। কিছু সময় পর আমজাদ সাহেব চোখের পানি মুছে নিয়ে স্পিকার অন করলেন, তা বলতে লাগলেন, আপনারা সবাই অবাক হচ্ছেন তো আমি কি জন্য তাকে এভাবে জড়িয়ে ধরলাম? শুনুন সবাই, এই মাহফুজ হলো আমার একমাত্র সন্তান। বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমাদের থেকে অনেকদিন আলাদা ছিল। আমি জানতাম না যে আমার ছেলে এই কলেজে পড়ে। ফিল করছি যে আমার ছেলে এই কলেজে টপার হয়েছে। তারপর আমজাদ সাহেব ছেলের হাতে পুরস্কারটা তুলে দেয়। আমজাদ সাহেবের কথাটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। সব শিক্ষকরা তো খুবই খুশি যে আমজাদ সাহেবের ছেলে তাদের কলেজে পড়ে। স্টুডেন্টরা সবাই মনে মনে বলছে, মাহফুজ এত ধনী লোকের ছেলে, কিন্তু এরকম খ্যাত হয়ে থাকে কেন? সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে, কেউ কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে তানহার তাহসিনের তো মুখ হা হয়ে গেছে, তারাও বিশ্বাস করতে পারছে না যে মাহফুজ এত বড় লোক বাবার ছেলে। তখন আমজাদ সাহেব আবার বলতে থাকেন, আপনারা তো সবাই আগুন নামক ছেলেটাকে চিনে থাকবেন। এ আমজাদ সাহেব এই শহরের নাম করা মাস্তান, কে চিনে না এমন কোনো লোক নাই। আগুনটা কে জানেন? ফুস, আমার ছেলেই হলো এই সেই আগুন। আমজাদ সাহেবের প্রত্যেকটা কথাতেই যেন সবাই বড় বড় ধাক্কা খেতে লাগলো। এখন অবাক হয়ে বসে আছে। ঠিক তখনই কলেজ গেট দিয়ে 10 থেকে 15টা মতো গাড়ি প্রবেশ করলো। সবগুলো ল্যাম্বরগিনির মতো দামি দামি গাড়ি। গাড়িগুলো কলেজের ভিতরে এসে থামতেই অটোমেটিক দরজা খুলে যায়, আর গাড়ি থেকে রাজ এবং আসিফ নেমে আসে, সাথে আরো অনেক ছেলে ফেলে। রাজের হাতে একগুচ্ছ গোলাপ ফুল। রাজ দৌড়ে মাহফুজের সামনে চলে আসলো, তারপর বলল, মাহফুজ ভাই, এই আপনার কথা মতো ফুলগুলো নিয়ে এসেছি, এখন আপনি যা করবেন করুন। তারপর মাহফুজ ফুলগুলো নিয়ে সোজা তানহার সামনে চলে যায়। তারপর তানহাকে হাঁটু গেড়ে সবার সামনে প্রপোজ করে। তানহা, আই লাভ ইউ। তানহা, আমি তোকে খুব ভালোবাসি। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু জীবনে তো মুখ ফুটে কিছু বলতে পারবি না, তাই তোকে আমি প্রপোজ করলাম। তুই তো আমার পরিচয় জানতে চাইছিলি, তাই তোর সাথে সবাইকে জানিয়ে দিলাম। এখন বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? তানহার তো খুশিতে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তানহা ভাবতে পারেনি যে তার ভালোবাসা এরকম ভাবে মাহফুজকে অ্যাকসেপ্ট করবে। তানহাও ফুলটা নিয়ে মাহফুজকে জড়িয়ে ধরে। তানহা আর মাহফুজকে দেখে কলেজের সবাই হাতের তালি দিয়ে ওঠে। পুরো কলেজ এখন তালির শব্দে মুখরিত। স্টুডেন্টরা যারা মাহফুজকে খ্যাত বলতো, তারা সবাই এসে মাহফুজের কাছে মাপ চেয়ে নেয়। মাহফুজ হাসি মুখে সবাইকে আলিঙ্গন করে। তারপর সমস্ত কার্যক্রম শেষ করে মাহফুজ ফ্রি হয়ে যায়। তারপর তার বাবার কাছে এসে বলে, কিরে মাহফুজ,
এখনো কি আমার উপর রাগ করে থাকবি নাকি? বাসায় যাবি না? হ্যাঁ বাবা, বাসায় যাব। তোমার উপর আমার আর কোনো রাগ নাই। মাহফুজ, সেদিন আমি ভুল ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দে। না বাবা, তুমি কি করছো? বাবা হয়ে ছেলের কাছে মাফ চাইবে কেন? তোমার কোনো দোষ নাই। আমি বাসায় যাব, তবে তার আগে তানহাদের বাসায় গিয়ে ওর বাবা মাকে আমাদের বিয়ের প্রস্তাব দেব। তারা রাজি হলে তাদেরকে আমাদের বাসায় নিয়ে একেবারে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চল। তারপর মাহফুজে তার বাবা আর তানহাকে নিয়ে তানহাদের বাসায় চলে যায়। তারপর তানহার মা বাবাকে মাহফুজ বিয়ের প্রস্তাব দেয়। তানহার বাবা তো মেঘনা চাইতেই হাতে জল পায়, আর মাহফুজের পরিচয় শুনে আরো খুশি হয়ে যায়। তারা বিয়েতে রাজি হয়ে যায়। তারপর মাহফুজ তানহার বাবা মাকে নিয়ে বাসায় চলে যায় আর আগামী সপ্তাহে বিয়ের দিন পাকা করে। এই যে ভিউয়াররা, আর আমাদের এখানে থাকার দরকার নেই। আমরা একবারে মাহফুজ আর তানহার বিয়ে খেতে আসবো, আর আপনাদের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। এতদিন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।